শুভ সকাল। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত আজকের এই ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং বিদ্যুৎ উৎপাদনে কয়লা বর্জন, সরকারি উদ্যোগ এবং কতিপয় সুপারিশ, এই শীর্ষক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই মিডিয়া ব্রিফিংটি আমাদের সিপিডির ফেসবুক পেজ এবং সিপিডির ওয়েবসাইট থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আজকের এই ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং এর প্রেক্ষিতটি হচ্ছে যে গত জুন মাসে আমরা কিন্তু আরেকটি ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং করেছিলাম জ্বালানির উপরে, এবং তখন আমরা সেই আলোচনায় সুপারিশ করেছিলাম যে সরকার বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহার থেকে সরে এসে দূষণমুক্ত এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করবে। এই ব্যাপারে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব করেছিলাম, এবং সেইটারই ধারাবাহিকতায় আজকে আমরা আবারও এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটি উপস্থাপনা তুলে ধরবো। এবং সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়েও বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি পরিবেশ মুক্ত ভাবে এবং দূষণ মুক্ত, পরিবেশ বান্ধব ভাবে এবং দূষণ মুক্ত ভাবে করার জন্য আলাপ আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তনের যে ভঙ্গুরতা রয়েছে, অর্থাৎ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে অনেকখানি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক ভাবে। তো সেই দিক থেকে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাছাড়া দেশের ভিতরেও বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময়ে কিন্তু এই দৃষ্টিকোণ থেকেই অনেক ধরনের আলাপ আলোচনা এবং চাপও ছিল। তাছাড়া আন্তর্জাতিক মহল থেকেও অনেক চাপ ছিল, কারণ যেহেতু শুধুমাত্র পরিবেশ বাংলাদেশের একটি বিষয় না, পরিবেশ একটা ক্রস বর্ডার বিষয়। সুতরাং বাংলাদেশের পরিবেশ দূষণ হলে সেটা কিন্তু বৈশ্বিকভাবেও পরিবেশের উপরে একটি চাপ পড়ে, এবং বাংলাদেশের জন্য তো অবশ্যই, যেহেতু বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাতের উপরে ব্যাপকভাবে ভঙ্গুর এবং দুর্বল, এটার অভিঘাত আমাদের উপরে অনেকভাবে পড়বে। সেই প্রেক্ষিতেই আমরা আজকের এই ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংটির আয়োজন করেছি। এই মিডিয়া ব্রিফিং এ বেশ কিছু সুপারিশ এবং সিপিডি সরকারের যে সমস্ত কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এই লক্ষ্যে, সেগুলো আলোচনা করবেন, এবং নবায়নযোগ্য বিভিন্ন জ্বালানি ব্যবহারের যে তুলনামূলক বিশ্লেষণ সেটিও তুলে ধরবে। এবং এই বিশ্লেষণের প্রেক্ষিতে সিপিডি কিছু সুপারিশমালা তুলে ধরবে, যেগুলো কিনা আমাদের একটি টেকসই এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের জন্য, জ্বালানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের উপস্থাপনাটি আমাদের পক্ষ থেকে করবে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক। তো এছাড়া আমাদের সাথে আজকে এই ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং এ যুক্ত হয়েছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান, ডিস্টিংগুইশড ফেলো, এবং সিপিডির অনেক গবেষকরা ও কর্মকর্তা বৃন্দ। তাদের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি, এবং আমি মোয়াজ্জেমকে তার উপস্থাপনাটি আপনাদের সামনে তুলে ধরার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর ফাহমিদা খাতুন। আমি অভ্রকে অনুরোধ করছি প্রেজেন্টেশনটি শেয়ার করার জন্য। অভ্র, এটা তো লেটেস্ট ভার্সনটা 10টার দিকে যেটা পাঠিয়েছি, তাই তো? জি মজিদ ভাই। এবং ইরতেজা এটাই শেয়ার করেছে এখন সবাইকে, এটাই শেয়ার করেছে, হ্যাঁ। জি, ধন্যবাদ। আমার এখানে ইন্টারনেটের কানেকশন একটু আনস্টেবল বলে আমি মোবাইলের মাধ্যমে যুক্ত হয়েছি, এবং অভ্র আমাকে সহায়তা করছেন। ম্যাডাম মজিদ ভাই, একটা মিনিট, আমার এখানে আটকে গেছে। আপনি কথা চালিয়ে যান মজিদ ভাই, আমি দিচ্ছি। জি, আমি প্রথমেই যেটি বলতে চাই যে আমরা বিদ্যুৎ খাত নিয়ে আমাদের যে ধারাবাহিক গবেষণার কাজ চলছে, তার অংশ হিসেবে আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর একটু আগে বলেছেন যে আমরা গত জুনে একটি ওয়েবিনার করেছিলাম। সেখানে আমরা সুনির্দিষ্ট কিছু সুপারিশ
বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সামনে তুলে ধরেছিলাম। সেই প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে সরকারের দিক থেকে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত সাম্প্রতিককালে নেওয়া হয়েছে এবং পত্রিকা মারফত আমরা জানতে পারছি যে সরকার নীতিগতভাবে এরকম একটি সিদ্ধান্তে যেতে চান যে কয়লা বর্জন করে বিদ্যুৎ উৎপাদনের দিকে। তো সেই প্রেক্ষিতে আমাদের কাছে মনে হয়েছে যে এখন একটি খুবই জরুরি গুরুত্বপূর্ণ সময়, যেখানে কয়লা বর্জনের পাশাপাশি বিকল্প কোন ধরনের জ্বালানিতে আমাদের যাওয়া উচিত, অথবা সরকারের মধ্যস্থ যে ধরনের চিন্তা ভাবনা রয়েছে সেখানে আরো সেগুলোকে আরো কিভাবে সুনির্দিষ্ট করা এবং সেগুলোকে কাঙ্ক্ষিতভাবে ক্লিন এনার্জির দিকে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার সেই আলোকে কিছু সুপারিশমালা তুলে ধরা দরকার। তো সেই প্রেক্ষাপটে আমরা আজকের এই সংবাদ সম্মেলনটিতে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমার এই কাজটির সঙ্গে যুক্ত ছিলেন ছিলেন আমার টিমের তামিম আহমেদ এবং শামীম আলম শিবলি, তারা আমার এই টিমের সঙ্গে আমার সঙ্গে কাজ করেছে। আজকে মূলত আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হলো যে প্রথমত বিদ্যুৎ মন্ত্রণালয় যে বিষয়গুলো প্রেক্ষাপটে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়গুলো আমরা একটু বিস্তারিত জানবো। তার ভিত্তিতে সিপিডি যে রিকমেন্ডেশন গুলো দিয়েছিল সেই রিকমেন্ডেশন গুলোর আলোকে আমরা একটু পর্যালোচনা করতে চাই মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বা অভ্যন্তরীণ অবস্থানটি, এবং তারপরে আমরা এটিকে ভবিষ্যৎ যে বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা সেখানে এর কি ধরনের অভিঘাত পড়বে সেটি আমরা তুলে ধরতে চাই, এবং বিকল্প যদি এখানে কয়লা না থাকে তাহলে বিকল্প কোন ধরনের জ্বালানিতে আমাদের যাওয়া দরকার সে বিষয়টা আমরা তুলে ধরে মূলত আমাদের যেটি বলা যে সেই জায়গাটির ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি যেটি মূলত সৌর বিদ্যুৎ তার সুযোগ কতটুকু রয়েছে, আমরা মনে করি পূর্ণ সুযোগ রয়েছে, এবং সেই জায়গাটিতে কিভাবে যাওয়া যেতে পারে। এবং সবশেষে যেটি বলা যে এত তাড়াহুড়ো না করে সরকার ধীরে সুস্থে, যেহেতু কোভিড এর কারণে অর্থনীতিতে বড় একটা অভিঘাত করেছে, সুতরাং একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করেই যাওয়ার সুযোগ রয়েছে, সেই বিষয়টিও আমরা আমাদের এখানে তুলে ধরতে চাই। নেক্সট, শুরুতে আমরা যেটি দিয়ে শুরু করতে চাই, আমরা বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়কে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই। তারা এরকম একটি সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে তারা অনুমোদনের জন্য গেছেন যে এখান থেকে কয়লা প্রত্যাহার করে সেখানে বিকল্প ধরনের জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের এই জায়গাটিতে তারা বলছেন যেটি যে এই মুহূর্তে 22টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যেখানে বা বিভিন্ন পর্যায়ে রয়েছে, সেখানে প্রায় 23,236 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ছিল। এগুলো বিভিন্ন পর্যায়ে রয়েছে, সুতরাং সেগুলোকে বলা হচ্ছে যে এগুলোতে আর ফার্দার এগুলোতে বিনিয়োগে যাওয়া হবে না। এটি সরকারের এখন পর্যন্ত অভ্যন্তরীণ অবস্থান। আমরা এটিকে সিপিডির পক্ষ থেকে আমরা মন্ত্রণালয়কে এরকম একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং আমরা এর সাথে স্মরণ করছি যে মাননীয় প্রতিমন্ত্রী আমাদের অনুষ্ঠানে এসে পরিষ্কারভাবে বলেছিলেন যে সরকার এই বিষয়গুলো পর্যালোচনা করে দেখছে, এবং যেহেতু কয়লার ক্ষেত্রে পরিবেশ দূষণের সমস্যা রয়েছে, প্রচুর জমি লাগে, এর দক্ষতার অন্যান্য ধরনের জ্বালানির চেয়ে কম, সুতরাং সব মিলে তারা কয়লার বিকল্প হিসেবে অন্য কোনো যে সমস্ত ক্লিনার এনার্জি রয়েছে সে ধরনের ক্লিন এনার্জির দিকে তারা যেতে চান, সেটি তারা সে সময় বলেছিলেন। আমরা মনে করি যে এটি সরকারের একটি রাজনৈতিকভাবে এটি একটি খুব জোরালো স্টেটমেন্ট, এবং সেই জায়গা থেকে আমরা পরবর্তীতে নেক্সট আমরা যেটি দেখতে পাচ্ছি, নেক্সট স্লাইড অব্র, পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সরকার এই ধরনের একটি পলিটিক্যাল স্টেটমেন্টকে এখন পলিসি স্টেটমেন্টে রূপান্তর করছেন, অর্থাৎ নীতিগত সিদ্ধান্তের দিকে এখন সরকার যাচ্ছেন, সেটিকে আমরা খুব ইতিবাচক ভাবেই আমরা দেখছি। তবে আমরা সরকারের পুরো ব্যাপারটিকে সাধুবাদ জানাতে পারতাম যদি কয়লা থেকে এটিতে যদি পূর্ণভাবে ক্লিন এনার্জি, যেটিকে আমরা বলি নবায়নযোগ্য জ্বালানির দিকে যদি পূর্ণভাবে যাওয়ার ব্যাপারে নীতি সিদ্ধান্ত হয়ে যেতে পারত, কিন্তু তা না হয়ে আমরা যতটুকু জানতে পারছি যে ভিতরে আলোচনা চলছে যে এলএনজি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করা যায় কিনা।
সেই জায়গাটিতে আমাদের যথেষ্ট আপত্তি রয়েছে। আমাদের আপত্তিটা এখানেই যে এক ধরনের ফসিল ফুয়েল থেকে আরেক ধরনের ফসিল ফুয়েলে যাওয়ার আসলে কোনো মানে হয় না। এটিতে আসলে সরকারের যে পরিবেশ দূষণ থেকে সরে আসা অথবা ক্লিন এনার্জির দিকে যে যাওয়ার যে নীতিগত অবস্থান, সেটিও কিন্তু এর মাধ্যমে প্রকাশ পায় না। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি যে সরকারের এখনই একটি উপযুক্ত সময় সিদ্ধান্ত নেওয়া যে কয়লার জায়গায় কিভাবে এগুলোকে সৌরভিত্তিক বিদ্যুতের দিকে যাওয়া যায়, এবং এলএনজির ক্ষেত্রে যে বিভিন্ন রকমের সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ রয়েছে এবং পরিবেশ দূষণের সমস্যা রয়েছে, সেই বিষয়গুলো এখানে বিবেচনা করা দরকার। নেক্সট, এদিক থেকে আমরা বিশেষভাবে যেটি বলতে চাই সেটি হলো যে বাংলাদেশ কিন্তু সম্প্রতি পরিবেশ দুর্গত যে দেশ, সে পরিবেশ দুর্গত দেশের ফোরাম, ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, আপনারা জানেন, 2020 থেকে 2022 সময়কালের জন্য। এই ফোরামের প্রেসিডেন্ট হিসেবে কিন্তু বাংলাদেশ অঙ্গীকার করেছেন যে তারা এই নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করবেন। আর 11টি যে বিশেষ কমিটমেন্ট অঙ্গীকার করেছে, তার মধ্যে একটি তারা বলেছেন যে নবায়নযোগ্য জ্বালানি তাদের একটি বিশেষ প্রাধিকার থাকবে, এবং সেখানে বলা হয়েছে যে তারা সকল ধরনের উদ্যোগকে উৎসাহ দেবেন, সমর্থন দেবেন এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন নবায়নযোগ্য জ্বালানি এবং এর ব্যবহার এবং এর প্রাপ্যতা নিশ্চিত করার জন্য। সেই জায়গা থেকেও যদি আমরা দেখি, তাহলেও কিন্তু এই যে এলএনজি বেসে ফসিল ফুয়েলে যাবার আসলে কোনো সুযোগ নেই, বরঞ্চ সেটি করলে বাংলাদেশের যে লিডিং রোল প্রেসিডেন্ট হিসেবে সেটি বরঞ্চ আবার প্রশ্নবিদ্ধ হতে পারে। সুতরাং সরকারকে এই জায়গাটিকে আমরা বিশেষভাবে বিবেচনায় নেবার জন্য অনুরোধ করছি। এবং সেই জায়গা থেকে এই বর্তমান যে আজকে যে আমরা প্রেজেন্টেশনটা আপনাদের কাছে দিচ্ছি, সেখানে মূলত আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলোর বিশ্লেষণ করব আমরা, ভবিষ্যতে উৎপাদন পরিকল্পনা এবং সেখানে রাজস্ব এবং আয়ের আর্থিক যে চাপগুলো সেটির বিশ্লেষণ, এবং বিকল্প কি কি ধরনের জ্বালানির সুযোগ রয়েছে সেটি সম্পর্কে তুলে ধরবো। এলএনজির ক্ষেত্রে যে সীমাবদ্ধতাগুলো সেটি আমরা তুলে ধরবো, এবং সর্বশেষে রিনিউয়েবল বা নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে যে বিষয়টি, কোল এই সমস্ত কয়লা বর্জন এলাকাগুলোতে নবায়নযোগ্য জ্বালানির যে সুযোগ সেটি সম্পর্কেও আপনাদের কাছে আমরা তুলে ধরবো। নেক্সট, প্রথমে আমরা আপনাদের কাছে একটু বলতে চাই যে সরকারের এই সিদ্ধান্তটি আসলে কিভাবে সরকার নিচ্ছেন। আমাদের কাছে মনে হয় যে এটির বিশ্লেষণ দরকার। সরকার কিন্তু চিন্তা করছেন যে আমার রিপোর্ট করতে ইচ্ছে করে না, মানে যে কোনো জুম মিটিং মানে একটু উপ করতে হবে আমার কথা হলো পালের জুম মিটিং আওয়াজ ফালতু। মাশরুর, আপনার মাইকটা একটু মিউট করে নেন। আমরা যেটি দেখতে পেয়েছি যে সেটি হলো যে সরকারের এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে বেশ কিছু আলোচনার সুযোগ রয়েছে বা এগুলোকে পর্যালোচনার সুযোগ রয়েছে। সেজন্য সরকার কে কথা বলছেন একটু যদি মাইকটা মিউট করে নেন। সেদিক থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান 2016 অনুযায়ী সরকার বলছেন যে 2041 সাল নাগাদ 60,000 মেগাওয়াট বিদ্যুৎ তারা উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়ে নেওয়া আছে। সেখানে জ্বালানির ক্ষেত্রে যে সংশ্লেষ, সেখানে বলা হচ্ছে যে গ্যাস বা এলএনজি থেকে 35% আসবে, কয়লা থেকে 35%, আমদানি এবং নবায়নযোগ্য জ্বালানি রিনিউয়েবল থেকে আসবে 15%, নিউক্লিয়ার থেকে 10% এবং তেল থেকে আসবে 5%। এইভাবে একটি জ্বালানি সংশ্লেষ তারা কিন্তু ভিত্তি হিসেবে ব্যবহার করেছেন এই বিশ্লেষণে, এবং সেখানে তারা কোল এই মুহূর্তে যা উৎপাদন হচ্ছে সেটি যেমন দিয়েছেন, এবং বলা হচ্ছে যে এই মুহূর্তে 22টি কোল প্ল্যান্টের বিভিন্ন পর্যায়ে রয়েছে, যেখানে প্রায় 23,236 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যার ভিতরে 15টি সরকারি খাতে এবং 7টি বেসরকারি খাতে। এবং এক্ষেত্রে তারা বলেছেন যে পরিবেশ দূষণটাই তাদের এখানে মূল বিবেচ্য বিষয়, এবং সেখানে সিভিল সোসাইটি বা গ্লোবাল লেভেলে আন্তর্জাতিক পর্যায়ে যে এখন নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে যে একটা বড় সমর্থন উঠছে বা দাবি উঠছে, সেটিকেও তারা বিবেচনায় নিয়েছেন, এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক পর্যায়ে লিডারশিপ সেটিকেও তারা এখানে বিবেচনায় নিয়েছেন। নেক্সট, কিন্তু সেই জায়গাটিতে তারা আবার বলছেন যে কয়লা থেকে সরে আসা ঠিক আছে, কিন্তু মন্ত্রণালয় বলছেন তারা এলএনজিতে যেতে চান।
এবং সেক্ষেত্রে এই মুহূর্তে ভাসমান যে এলএনজি দুটো প্ল্যান্ট রয়েছে সেটির কথা বলেছেন, এই মুহূর্তে ভূমিতে স্থাপনযোগ্য এলএনজি প্ল্যান্টের কাজ চলছে সেটির কথা বলেছেন, এবং বলেছেন যে প্রায় 12,155 মেগাওয়াট এলএনজি উৎপাদনের কাজ চলছে এই মুহূর্তে, এবং এলএনজি কে তারা দাবি করছেন যে এটা ক্লিনার হবে, এটা কম, এটা পরিবেশ দূষণের দিক থেকে কম হবে এবং এটাও এক ধরনের নিরাপদ জ্বালানি হবে, এটি তারা বলতে চেয়েছেন। এবং সেদিক থেকে তারা কয়লার চেয়ে এটিকে জমির ব্যবহারের দিক থেকে, উৎপাদন প্রতি ইউনিট উৎপাদন ব্যয়ের দিক থেকে, এটার দক্ষতা বৃদ্ধির দিক থেকে, সব দিক থেকে তারা কয়লার চেয়ে এটিকে যৌক্তিক মনে করেছেন। নেক্সট, সেদিক থেকে তারা আবার একই সাথে এটাও বলেছেন 2041 সাল নাগাদ এই পরিমাণ আসলে বিদ্যুতের চাহিদা থাকবে না। আবার কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য এখন আবার সেই অর্থে লোনও পাচ্ছে না, প্রাইভেট সেক্টরে যারা কোল করতে চেয়েছে তারা লোনও পাচ্ছে না আন্তর্জাতিক পর্যায় থেকে, এগুলো তাদের বিবেচনায় রয়েছে। এবং তারা এটাও বলেছেন যে কয়লার এই প্রকল্পগুলোতে তারা যারা আগে বিনিয়োগ করতে রাজি হয়েছিলেন জয়েন্ট ভেঞ্চারের যে দেশগুলো, তাদের সাথে তারা নেগোশিয়েট করবেন এখানে বিকল্প জ্বালানিতে যাওয়া যায় কিনা। তারা বলছেন যে এটিতে তারা এলএনজিতে যাওয়ার ব্যাপারে তারা নেগোশিয়েট করবেন। আমাদের কথা হচ্ছে যে এই জায়গাটিতে সরকারের কয়লা থেকে সরে আসার ব্যাপারটাকে আমরা এবং যুক্তিগুলোকে আমরা যৌক্তিক মনে করছি, কিন্তু এলএনজিতে যাবার ক্ষেত্রে যুক্তিগুলোকে আমাদের কাছে দুর্বল এবং একপাক্ষিক মনে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো এই আলোচনার ক্ষেত্রে কোথাওই এই নবায়নযোগ্য জ্বালানির কোন ধরনের বিশ্লেষণকে তুলে ধরা হয়নি, যেটা আমাদের কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে। এবং আমাদের কাছে মনে হয়েছে যে নবায়নযোগ্য জ্বালানির বিষয়টি আলোচনায় আসা উচিত ছিল এবং সেই অনুযায়ী বিশ্লেষণ তুলে ধরা দরকার ছিল। কেননা সরকারের যে অঙ্গীকার পরিবেশ দূষণগত ভাবে বা পরিবেশের ক্ষেত্রে যে দুর্যোগ দেখা দিচ্ছে সেটির দিক থেকে বা বৈশ্বিক যে চাহিদা সেদিক থেকে আসলে নবায়নযোগ্য জ্বালানির বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট, আমরা যদি সেই জায়গা থেকে আমরা যদি পরেরটাতে যা, হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা যদি এই বিশ্লেষণগুলোকে, যে তথ্য উপাত্তগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে যদি আমরা একটু ব্যবহার করে তুলনা করতে চাই, তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তথ্য উপাত্তের ক্ষেত্রে বেশ কিছু জায়গাতে অসামঞ্জস্য রয়েছে। সেই অসামঞ্জস্যগুলো পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানের তথ্য ব্যবহার করার ক্ষেত্রে, আবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যের সঙ্গেও যে তথ্য এই বিশ্লেষণে ব্যবহার করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেখানেও বেশ কিছু আমরা মিল পাচ্ছি না। আমাদের কাছে মনে হচ্ছে যে এই তথ্যগুলো সমন্বয় হওয়া দরকার এবং এইগুলো একই তথ্য সব জায়গায় ব্যবহার হওয়া দরকার। যেমন এই মন্ত্রণালয়ের বিশ্লেষণে বলা হয়েছে যে 22টি কয়লা ভিত্তিক প্রকল্পে মোট 23,236 মেগাওয়াট উৎপাদন হবে, কিন্তু আমরা যখন এটিকে যোগ করছি ভিতরে যে প্ল্যান গুলো রয়েছে, তখন আবার আমরা সেখানে 22,972 মেগাওয়াট পাচ্ছি, যদিও পার্থক্যটি খুব একটা বেশি না। কিন্তু আবার যখন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যের সঙ্গে মিলাচ্ছি তখন সেখানে কিন্তু 22টির জায়গায় 18টি বিদ্যুৎ প্রকল্পের তথ্য পাচ্ছি সেখানে, এবং টোটাল সেখানে উৎপাদন ক্ষমতা দেখতে পাচ্ছি 21,241 মেগাওয়াট। ফলে এই তথ্য উপাত্তগুলো আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো একটু ভারসাম্যপূর্ণ বা সমন্বয়ের প্রয়োজন রয়েছে এখানে। উপরন্তু নেক্সট পরে আমরা পরেরটাতে এখানে যেটা দেখতে পাচ্ছি যে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানের যে এনার্জির ক্ষেত্রে যে মিক্সটা দেখানো হয়েছিল আর এখানে যে এনার্জি মিক্স দেখানো হয়েছে তার ভিতরেও বেশ কিছু পার্থক্য রয়েছে। আপনারা এখানে টেবিলটির ভিতরে সেটি দেখতে পাচ্ছেন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো যে এই বিশ্লেষণে, সরকারের বিশ্লেষণে নবায়নযোগ্য জ্বালানি কে আমদানিকৃত জ্বালানি বা আমদানিকৃত বিদ্যুতের সঙ্গে একসঙ্গে 15% দেখানো হয়েছে, কিন্তু আগে এটিকে আলাদা করা ছিল এবং সেখানে কোনো পার্সেন্টেজই আসলে সে অর্থে ছিল না। সেটিকে যদি আমরা ধরে নিই যে 15%ই আমদানি এবং নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে, তাহলে যে বিষয়টি দাঁড়ায় যে আমদানি হবে এখন লক্ষ্যমাত্রা অনুযায়ী 4.5% এবং বাকিটি তাহলে দাঁড়াচ্ছে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে 10.5%-এর মতো, এবং সেখান থেকে 6,360 মেগাওয়াট আসবে। যদি তাই হয় তাহলে আবার এখন যে পরিকল্পনা রয়েছে 2037 সাল পর্যন্ত, সেখানে কিন্তু মাত্র 1520 মেগাওয়াটের তথ্য পাওয়া যায়। ফলে এই তথ্যের ভিতরে আমরা আবার মিল পাচ্ছি না। আবার সরকার এখানে দেখবেন যে লক্ষ্যমাত্রা অনুযায়ী এলএনজি এবং গ্যাস মিলে সরকার এটিকে 35% নিতে চান, কিন্তু এখনই যা উৎপাদন পরিকল্পনা রয়েছে এলএনজি এবং গ্যাসের, সেটি 42.5% কিন্তু পৌঁছে যাবে
কোনো ধরনের নতুন এলএনজি তে না যাওয়ার প্রেক্ষাপটে, অর্থাৎ কোলগুলোতে এলএনজি যাওয়ার না গিয়েই কিন্তু এগুলোতে 42.5% উন্নীত হবে। ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী এলএনজি তে পৌঁছানোর এখন যে প্ল্যান আছে তাতেই হয়ে যাওয়ার কথা। সব মিলে আমাদের কাছে এই তথ্যগুলোর মধ্যে ভারসাম্য আনার বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং তার থেকে যেটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যদি কোলগুলোকে এলএনজি করা হয়, আপনারা দেখেন যে কোলের ক্ষেত্রে 35% শেয়ার ধরা হয়েছে। এটি যদি এলএনজি হয়ে যায় তাহলে এলএনজি শেয়ার দাঁড়াবে 70%। তাহলে কিন্তু এটি বাংলাদেশের যে এখন যে এক ধরনের বহুমুখী জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সীমিত পর্যায়ের একটা সামর্থ্য তৈরি হয়েছে, সেটা কিন্তু পুরোপুরি একটা জ্বালানি কেন্দ্রিক একটি কাঠামোতে চলে যাবে, যেটি আমাদের জন্য মোটেই উচিত হবে না। এবং পরিবেশগত বিষয়গুলো তো রয়েছে, মানে 70% একটি জ্বালানি থেকে আসবে, এটি মোটেই একটি জ্বালানি কাঠামোর জন্য, বিদ্যুৎ খাতের জ্বালানি কাঠামোর জন্য এটি একটি ভালো দিক নয়। সেটি আমাদেরকে মাথায় রাখা দরকার। নেক্সট। সেদিক থেকে আমরা যেটি মনে করি যে এই আলোচনার ক্ষেত্রে এলএনজির ক্ষেত্রে আবার যুক্তি দেখানো বলা হয়েছে যে ইউনিট প্রাইস কম পড়বে যদি অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাসের সঙ্গে যদি এটিকে সংমিশ্রণ করে ব্যবহার করা হয়। কিন্তু ব্যাপারটি হচ্ছে যে আগামীতে যখন গ্যাসের সরবরাহ সীমিত হয়ে আসবে, তখন যখন এলএনজি ভিত্তিক বিষয়টি দাঁড়াবে, তখন কিন্তু এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদন কিন্তু অনেক বেশি পড়বে। একটি স্টাডিতে সেটি বলা হয়েছে যে 12 থেকে 21 টাকার মতো কিন্তু এটির উৎপাদন ব্যয় পড়ে যাবে। সুতরাং এটি মোটেই একটি কম খরচের জ্বালানি পড়বে না। যদিও এই মুহূর্তে বৈশ্বিক পর্যায়ে এলএনজির প্রাপ্তির প্রাইস খুব কম, সেটি একটি ইতিবাচক দিক এখনকার জন্য, কিন্তু আগামীতে এই পরিস্থিতি থাকবে না, এটাই হয়তো স্বাভাবিক যখন ব্যবসা বাণিজ্য স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। উপরন্তু এটাও মনে রাখা দরকার যে এলএনজির প্ল্যান্টগুলোকে রিগ্যাসিফিকেশনের জন্য যে ধরনের বিনিয়োগ, সেটা কিন্তু বেশ বড় বিনিয়োগ প্রয়োজন হয়। সেটি করতে গেলে এটি আসলে আর একটি চিপার সোর্স হিসেবে যেটি চিন্তা করা হচ্ছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেটি হয়তো এটি আর থাকবে না। উপরন্তু এলএনজির যে এনভায়রনমেন্টাল কস্ট যেটি মন্ত্রণালয় বলছে, আমরা বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য নিয়ে দেখেছি, যদিও আমরা বৈজ্ঞানিক নই, আমাদের সেই জ্ঞানও নেই, আমাদের জ্ঞান সীমিত, কিন্তু অন্যান্যদের বৈজ্ঞানিক তথ্য থেকে যেটি দেখতে পাচ্ছি, এটি আসলে কয়লার মতোই আসলে জ্বালানির দিক থেকে এটি দূষণপূর্ণ। যদিও আপনারা টেবিলটিতে কম দূষণ দেখছেন কয়লার চেয়ে, কিন্তু এর সঙ্গে যখন আসলে এলএনজি ভিত্তিক মিথেন ইমিশন শুরু হবে, তখন কিন্তু এটি যুক্ত করলে এবং লিকুইডিফিকেশন এবং গ্যাসিফিকেশন, রিগ্যাসিফিকেশন যখন হয়, সেগুলো যুক্ত করলে কিন্তু এলএনজির যে পলিউশন, সেটি কিন্তু প্রায় কয়লার সমসাময়িক হয়ে দাঁড়ায়। সুতরাং কয়লাকে নিরাপদ জ্বালানি ভাবার আসলে সুযোগ নেই, সেটি এখানে আমরা তুলে ধরতে চাচ্ছি। নেক্সট। সেদিক থেকে আমরা যদি সোলারের কথা বলি, যেটি মন্ত্রণালয়ের এই তথ্যকে সঙ্গে যদি আমাদের তথ্য কিছু মিলিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সোলারকে এতদিন পর্যন্ত বলা হচ্ছিল যে উচ্চ মূল্যের ব্যয়বহুল একটি প্ল্যান্ট, কিন্তু সম্প্রতি কিন্তু সরকার কন্ট্রাক্ট সাইন করছেন যেটাতে 6 টাকা 28 পয়সা কিলোওয়াট আওয়ারে কিন্তু বিদ্যুৎ পাওয়া যাবে, এবং এই মূল্য কিন্তু আরো কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে সোলার প্যানেলের দাম দিনকে দিন কমছে, এটা ইনস্টলেশন চার্জ কমে যাচ্ছে, সুতরাং আগামীতে এটি আরো কমে যাবে এবং এর ইফিসিয়েন্সি লেভেলও অনেক বাড়ছে। সামনের দিনে এটি বলা হচ্ছে প্রায় 48% ইফিসিয়েন্সি লেভেলে ইমপ্রুভ করবে এটি। তবে এটা ঠিক যে সৌর বিদ্যুতের ক্ষেত্রে সীমাবদ্ধতাটা বা আমরা যেটাকে উইন্ডমিল গুলো বলি, সেই বায়ু বিদ্যুতের ক্ষেত্রেও সীমাবদ্ধতা হচ্ছে যে জমির পরিমাণ তুলনামূলকভাবে এলএনজি বলি আর কোল বলি তাদের থেকে এটি বেশি লাগে। তার কারণ হচ্ছে ওগুলো অনেক বেশি কনসেন্ট্রেটেড, আর সোলারটা অনেক ভেরিয়েবল এবং এটিতে জমির পরিমাণ বেশি প্রয়োজন হয়। কিন্তু আমাদের এটাও মনে রাখা দরকার যে অন্যান্য শুধুমাত্র জমির জায়গাটিকে যদি বাদ দেই এবং আগামীতে যদি এর দক্ষতা বৃদ্ধি এবং কম মূল্য আসার বিষয়টিকে বিবেচনায় নেই, তাহলে আমরা সোলারকে আগামী দিনের জন্য বা এখন থেকে আমরা এই লক্ষ্যে সরকারের বিনিয়োগ পরিকল্পনা পরিবর্তনের জন্য যৌক্তিক বলে মনে করি। এদিক থেকে যেটি বলা দরকার যে কোল বেসড পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য কিন্তু বেশ কিছু দেশ বিনিয়োগ করেছে, আবার আগ্রহ দেখিয়েছে। এই মুহূর্তে যে দেশগুলো বিনিয়োগে রয়েছে তার ভিতরে জাপানের বাংলাদেশের দুটো কোল প্ল্যান্টে তাদের বিনিয়োগ চলছে, মাতারবাড়িতে, মহেশখালীতে, আপনারা জানেন। এর বাইরে কিন্তু
চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুরের সঙ্গেও কিন্তু জয়েন্ট ভেঞ্চারে এই ধরনের কয়লা ভিত্তিক প্রকল্প করার পরিকল্পনা ছিল সরকারের। আবার আমি এই কথাটি এই কারণেই বললাম, এই দেশগুলোরই কিন্তু বাংলাদেশে সৌর বিদ্যুতের প্রকল্প রয়েছে, যেমন ভারতের, চায়নার এবং সিঙ্গাপুরের কিন্তু বাংলাদেশে কয়লা ভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্প রয়েছে বেসরকারি খাতে অথবা যৌথ উদ্যোগে। সুতরাং এই দেশগুলোকে আমরা ইজিলি সরকার নেগোশিয়েট করতে পারেন যে তারা তাদের বিনিয়োগগুলোকে উইথড্র না করে তারা যাতে বিকল্প বিদ্যুৎ উৎপাদনে, অর্থাৎ কয়লার জায়গায় তারা যাতে সৌর বিদ্যুৎ উৎপাদনে তারা যাতে বিনিয়োগে আগ্রহী হন, সেটির দিকে তারা যাতে উদ্যোগ নেন। এবং আমরা মনে করি সরকারের যে ক্লাইমেট ভ্যালনারেবল ফোরামের প্রেসিডেন্সি, সেই জায়গা থেকেও এর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আরেকটি তথ্য এখানে আপনাদেরকে একটু দিয়ে রাখি, সেটি হলো যে বাংলাদেশ সরকার কিন্তু কমিট করেছেন যে 2050 সালের ভিতরে 100% জ্বালানি সৌর 100% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি দিয়ে কিন্তু উৎপাদন করবেন, এরকম একটি অঙ্গীকার সরকার করছেন। সুতরাং সেই অঙ্গীকারের লক্ষ্যেও যদি যেতে হয়, তাহলে কিন্তু এই যে 2000, 3000, 5000 মেগাওয়াটের উৎপাদনের যে তথ্য আমরা দিচ্ছি, এটি মোটেও পর্যাপ্ত নয়। কেননা সরকারের লক্ষ্য হচ্ছে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবেন 2041 সাল নাগাদ। এটা 2050-এ আরো বেশি হবে, আরো 10 বছর আরো বাড়বে। সুতরাং সেই জায়গা থেকে আরো যথেষ্ট পরিমাণে সৌর বিদ্যুতে বিনিয়োগের বৃদ্ধির প্রয়োজন রয়েছে। নেক্সট এদিক থেকে আমরা যদি সরকারের এই সিদ্ধান্তগুলোকে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাগুলোর সঙ্গে যদি একটু সমন্বয় করে দেখি, তাহলে যেটি আমরা বলতে চাই যে এখানে বিদ্যুতের চাহিদা এবং বিদ্যুতের উৎপাদন এবং একই সাথে ওভার ক্যাপাসিটি বা রিজার্ভ যে ক্যাপাসিটি, সংরক্ষণ যে চাহিদা বা সংরক্ষণ যে উৎপাদন থাকা দরকার একটি দেশের, এই তথ্যগুলো কিন্তু আমাদের আরেকবার একটু ঘুরে ফিরে দেখার প্রয়োজন রয়েছে। তার কারণ হলো, সরকার একদিকে বলছেন যে বিদ্যুতের চাহিদা কোভিড পরবর্তী সময়কালে কমে আসবে, কিন্তু এখন পর্যন্ত আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে তথ্য উপাত্ত দেখছি, সেখানে কিন্তু ওই অনুযায়ী আমরা চাহিদা মূল্যায়ন করে রিভাইজ করার এখনো আমরা তথ্য সেখানে দেখিনি। সরকার হয়তো আরো কিছুটা সময় নিচ্ছেন, কারণ এই মুহূর্তে বিদ্যুৎ চাহিদা পুনর্মূল্যায়নের কাজ চলছে। কিন্তু ওটিকে যেটি দেয়া আছে সেটিকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে যেটি দেখতে পাচ্ছি যে এখনো প্রায় 38% মতো ওভার ক্যাপাসিটি রয়েছে। এটি কিন্তু আমাদের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য যথেষ্ট বেশি। আমরা জুন মাসে বলেছিলাম যে আমাদের মতো দেশের জন্য 15% মতো, অথবা সরকারের যে লক্ষ্য 25%, এর বেশি হবার আসলে প্রয়োজন নেই, কিন্তু এখনই এটা 38% রয়েছে। এটির সঙ্গে যদি আগামী দিনের বিদ্যুৎ যুক্ত হয়, এটির সঙ্গে পিছনে যাও অভ্র, হ্যাঁ এখানে থাকো, এটির সঙ্গে যদি আগামী দিনের বিদ্যুৎ যুক্ত হয় এবং সেটিকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে যেটি দেখতে পাচ্ছি যে 2025 সাল নাগাদ প্রায় 11,000 মেগাওয়াট বিদ্যুৎ বাড়তি উৎপাদন থাকবে এবং যার পরিমাণ দাঁড়াবে সেই সময়ের চাহিদার প্রায় 44%। সুতরাং এই যে বাড়তি চাহিদা তৈরি হচ্ছে, সেটাও কিন্তু বিবেচনায় নেওয়ার দরকার রয়েছে বলে আমরা মনে করি। এবং একই সাথে এটাও মনে রাখা দরকার যে কোভিড সময়কালে আমরা যেটি দেখতে পেয়েছি যে চাহিদা প্রজেক্ট করা হচ্ছে, সেটা স্বাভাবিক সময়ে সেখানে প্রায় 18,000 মেগাওয়াটের মতো মাত্র চাহিদার ঘাটতি থাকছে, উৎপাদনের না, চাহিদারই ঘাটতি থাকছে যেটা প্রজেক্ট করা হচ্ছে। আর কোভিডের সময়কালে আমরা সেটা 2200 মেগাওয়াটের মতো বেশি এই চাহিদা গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, যেটা এই যে আমরা যে ওভার ক্যাপাসিটি, এই চাপটাকে কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছে সরকারকে। সুতরাং এই জন্য আমাদের কাছে মনে হয় যে সরকার যে চাহিদার মূল্যায়নের কাজটি এখন করছেন, সেখানে ডাউনওয়ার্ড রিভিশনের একটা বড় সুযোগ রয়েছে, যেটি সরকার অবশ্যই বিবেচনায় নেবেন। নেক্সট, সেদিক থেকে আমরা যেটি দেখতে পেয়েছি যে সরকারের যে তথ্য উপাত্তগুলো এখানে দেয়া আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর যে পরিমাণ যুক্ত হবে বলা হচ্ছে, এবং অন্য সরকারের অন্য তথ্য, বিপিডিবির অন্য তথ্যের সঙ্গে আবার তার কিছুটা সামঞ্জস্য আমরা আবার দেখছি না। আবার নতুন জেনারেশনের জন্য যেটা দেখছি যে
গ্রস একটা হিসাব দেওয়া হয়েছে কতগুলো নতুন প্ল্যান্ট থেকে কি পাওয়া যাবে, আর নেট একটা হিসাব দেওয়া হচ্ছে যে যদি এক্সিট করে কিছু প্ল্যান্ট সেগুলোর তো উৎপাদন যদি বাদ দেওয়া হয় তাহলে বলা হচ্ছে যে 12,298 মেগাওয়াট নেট যুক্ত হবে, কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি গ্রস যুক্ত হবে, মানে নতুন প্ল্যান্ট থেকে যুক্ত হবে প্রায় 21,977 মেগাওয়াট। এই যে পার্থক্যটি, এটি তখনই মানে যৌক্তিকভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো যদি সরকার এই সময়কালে যেটি আগে চিন্তা করেছেন যে কুইক রেন্টাল প্ল্যান গুলোকে অবসায়ন করবেন এবং একই সাথে আরো কিছু পুরনো প্ল্যানকে অবসায়ন করবেন এবং তার মাধ্যমে প্রায় 9,798 মেগাওয়াট বিদ্যুৎ যদি অবসায়ন করেন তাহলে কিন্তু এই হিসেবটি ঠিক থাকে। সুতরাং আমরা এই জিনিসটিও কিন্তু আগামীতে দেখতে চাইবো যে সরকার যে অবসায়নের যে পরিকল্পনা রয়েছে যেটি খুবই ইতিবাচক মনে করি আমরা, এবং সেই অনুযায়ী তারা কুইক রেন্টাল গুলোকে অবসায়ন করছেন কিনা এবং অন্য পুরনো প্ল্যান গুলোকে যার উৎপাদন ক্ষমতা প্রায় 7,800 মেগাওয়াট সেটি থেকেও সরকার বেরিয়ে আসছেন কিনা সেটি কিন্তু আমাদের দেখার দরকার হবে। যদি এগুলো অবসায়ন ওই সময় মতো না হয় তাহলে আপনারাই বুঝতে পারছেন যে ওভার ক্যাপাসিটির পরিমাণ কিন্তু আরো অনেক বেড়ে যাবে। সুতরাং সেই জায়গাটিকে কিন্তু আমরা বিবেচনায় রাখতে বলছি আপনাদেরকে। একই সাথে আমরা যদি আবার কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলো যদি সরকার এখন যদি এগুলোকে বাদ দেন তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর ফলে সরকারের রিজার্ভ ক্যাপাসিটির ক্ষেত্রে যে নতুন অবস্থান দাঁড়াবে সেটি হবে 27.7%। যদিও সেটিও কিন্তু যথেষ্ট মাত্রায় আমাদের কাছে বেশি মনে হয়, কিন্তু সেটি কয়লা বিদ্যুৎ প্রকল্পগুলো অবসান করলেও যে রিজার্ভ থাকবে সেটিও সরকারের জন্য যথেষ্ট থাকবে বলে আমরা মনে করি। সুতরাং আমরা যেটি বলতে চাচ্ছি এই কথাগুলোর মাধ্যমে সেটি হলো যে পরিমাণ রিজার্ভ থাকছে বা ওভার ক্যাপাসিটি থাকছে তাতে খুব তাড়াহুড়ো করে এমন ধরনের কোনো জ্বালানির দিকে দ্রুত না যাওয়া বা কমিশনের দিকে না যাওয়া বা দিকে না যাওয়া যেটা কিনা পরিবেশ দূষণকারী এবং যেখানে কিনা সরকারের ক্লিন এনার্জির দিকে যাবার সুযোগ রয়েছে, ধীরে সুস্থে সরকার সেদিকে তার পরিকল্পনা নেবেন, এটি আমাদের প্রত্যাশা। নেক্সট, এই জায়গা থেকে আমরা সরকার যদি কয়লা ভিত্তিক প্রকল্পগুলোকে যদি সরকার অবসায়ন করেন তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সরকারের বেশ কিছু সরকারি বিনিয়োগ এটিতে বেশ বড় সাশ্রয় হবে। আপনারা এখানে একটি টেবিল আপনাদের কাছে তুলে ধরেছি যে কোন প্রকল্পগুলো সরকার কোল ভিত্তিক প্রকল্প কতগুলো রয়েছে, কোন পর্যায়ে রয়েছে, এবং উপরে যে তথ্য দিয়েছি এডিপির 2021 সালের এডিপি, সেখানে আমরা যেটি তুলে ধরেছি যে প্রায় 42,600 কোটি টাকার কিন্তু টোটাল প্রকল্পের ব্যয়, এই যে 10টি প্রকল্প এখন যেগুলো বাস্তবায়ন হচ্ছে কয়লা ভিত্তিক, সেখান থেকে 2020 পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 16,951 কোটি টাকা। সুতরাং এটি যদি আমরা বাদ দেই তাহলে প্রায় 25,000 কোটি টাকার মতো কিন্তু একটি সাশ্রয়ের সুযোগ রয়েছে। তার ভিতরে সরকার 2021 সালের জন্য বিনিয়োগের প্রস্তাব দিয়ে রেখেছেন বা বিনিয়োগের অনুমোদন দেওয়া আছে প্রায় 5,000 কোটি টাকা। নেক্সট, এবং সেই প্রকল্পগুলোর এখানে কিন্তু নেক্সট সেই প্রকল্পগুলোর একটা বিশ্লেষণ এখানে আপনাদের কাছে আমরা তুলে ধরেছি যে কোন প্রকল্পে কি পরিমাণ ব্যয় হয়েছে এখন পর্যন্ত, সেখান থেকে কি পরিমাণ বাকি অ্যালোকেশন কতটুকু রয়েছে, সেখান থেকে কি পরিমাণ সাশ্রয় হবে। নেক্সট, সেখান থেকে আমরা যেটা পেয়েছি যে সরকার যদি 2020 সালের অ্যালোকেশনের পরে 21-এর অ্যালোকেশনটি যদি না ব্যবহার করেন তাহলে প্রায় 25,650 কোটি টাকার মতো সাশ্রয় সরকারের কিন্তু হবে। তার ভিতরে সরকারের রাজস্ব সাশ্রয় হবে প্রায় 7,000 কোটি টাকা, আর বৈদেশিক যে বিনিয়োগ রয়েছে বিশেষ করে লোন যেটি রয়েছে সেখানে সাশ্রয় হবে প্রায় 18,500 কোটি টাকা। আর অন্যদিকে যদি 2021 সালের যে বিনিয়োগ পরিকল্পনা সেটি যদি বাস্তবায়ন হয় তারপরেও আমরা যে সাশ্রয়টি দেখতে পাচ্ছি সেটিও যথেষ্ট বড়, 20,500 কোটি টাকা। তার মধ্যে সরকারের রাজস্ব সাশ্রয় হবে 5,500 কোটি টাকা এবং প্রজেক্ট 8 যেটি সেটি সাশ্রয় হবে প্রায় 14,900 কোটি টাকা। সুতরাং সেই জায়গাটিতে আমরা কয়লা থেকে সরে আসার ক্ষেত্রে যথেষ্ট সাশ্রয়ের জায়গা আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট,
আপনারা ওই আগের টেবিলটিতে সরকারের ব্যয় এবং বৈদেশিক ঋণ সেগুলোর খাত বিশ্লেষণ আপনারা দেখতে পেলেন। এর বাইরেও কিন্তু সরকারের আরো কিছু সাশ্রয় কিন্তু হবে, অর্থাৎ এই যে টাকাটি সাশ্রয় হচ্ছে সেই টাকাটি প্রথমত যে কাজটি করবে 2021 সালে সরকার এবারের বাজেট বাস্তবায়নে গিয়ে যেমন হিমশিম খাচ্ছেন, সেখানে কিন্তু এই 5,000 কোটি টাকা যদি না প্রয়োজন হয় তাহলে কিন্তু এটা সরকারের অন্য খাতে সরকারের বিনিয়োগের সুযোগ করে দেবে, সেটি কিন্তু সরকারের জন্য একটা বড় সাশ্রয়ের জায়গা। আবার বাকি যে টাকাগুলো থাকবে এই 5,000 কোটি টাকার বাইরে, যেটা আমরা আপনাদেরকে বলেছি প্রায় 15,000 কোটি টাকার মতো, 20,000 কোটি টাকা, সেটি কিন্তু আগামী বছরগুলোতে অন্যান্য প্রকল্পেও এই বিদ্যুৎ খাতের অন্যান্য প্রকল্পে ব্যয়ের জন্য সরকার ব্যবহার করতে পারবেন। আবার এই কয়লা না আনার জন্য সরকারের যে আমদানি ব্যয় কমে যাবে, সেটিও কিন্তু কম সাশ্রয়ী বিষয় নয়। 2019 সালে বাংলাদেশ প্রায় $381 মিলিয়ন কয়লা আমদানি করেছিল এবং এখানে সেই তথ্যগুলো দেখতে পাচ্ছেন। এবং যদি এই পরিমাণ কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি উৎপাদন হতো, তাহলে যে পরিমাণ কয়লা আমদানি করতে হতো সরকারকে সামগ্রিকভাবে টোটাল, সেটা প্রায় সব মিলিয়ে প্রায় 3 বিলিয়নের উপরে টাকা লাগতো। এখন সেই টাকাটি না লাগাটাও কিন্তু সরকারের একটা বড় সাশ্রয় হিসেবে আগামীতে কাজে দেবে। অন্যান্য ধরনের প্রকল্প, এমনকি সৌরভিত্তিক প্রকল্প বাস্তবায়নেও এটা বড় রকমের একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। নেক্সট। সেদিক থেকে যদি এলএনজির দিকে যদি যাবার যে কথাটি সরকার আলোচনা করছিলেন, সেখানে আমরা যেটা আগেই বলেছি যে এখনই যে পরিকল্পনা রয়েছে যা এলএনজি, তা দিয়ে সরকারের লক্ষ্যমাত্রা 2041 সালের যা সেটি অতিক্রম করে যায়। সুতরাং তার জন্য বাড়তি আর এলএনজিতে যাবার প্রয়োজন হয় না। এমনকি বাড়তি এলএনজিতে যাবার ফলে যে বিভিন্নমুখী ঝুঁকি আগে তো বলেছি, এর সঙ্গে এখানে যেটা যুক্ত করছি সেটা হলো যে এলএনজির আমদানি ব্যয়ও কিন্তু কম নয়। আমরা কিন্তু এখানে তুলে ধরেছি যে 2019 সালে প্রায় $114 মিলিয়ন এলএনজি আমদানি করতে হয়েছে। আমাদের যেহেতু বৈজ্ঞানিক জ্ঞান নেই যে একটা এলএনজি 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে কতটুকু এলএনজি লাগে, সেজন্য ওই হিসেব এখানে করতে পারিনি, কিন্তু হয়তো অন্যটা করা গেছে অন্য এক বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে। তবে সেখানেও একটা বড় পরিমাণ এলএনজির ব্যয় সাশ্রয় হবে যদি আমরা এলএনজি থেকে সরে আসি। এমনকি এখন যে যুক্তিটি দেখানো হচ্ছে যে এলএনজির দাম কম, যেটি বলা হচ্ছে যে প্রায় 3 থেকে 3.8 ইউএস ডলার পার MMBTU ব্রিটিশ থার্মাল ইউনিট থেকে এটা অর্ধেকে নেমে আসছে 1.9 ডলারে জুলাইতে কোভিড সময়কালে। এটিও কিন্তু আগামীতে এই প্রাইসে আগামীতে থাকবে বলে মনে হয় না, এটিও কিন্তু বাড়বে। সুতরাং কোনোভাবেই আমরা কিন্তু এলএনজি কে একটি সাশ্রয়ী যে জ্বালানি সেটিকে মনে করবার সুযোগ নেই, সেটি আপনাদের কাছে এখানে বলছি। নেক্সট। সেদিক থেকে আমরা এখন যদি নবায়নযোগ্য জ্বালানির জায়গাটি যদি আপনাদের কাছে তুলে ধরি, সেখানে আপনারা দেখতে পাবেন যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কখনোই এটা কিন্তু নীতি নির্ধারকদের কাছে কিন্তু গুরুত্ব পায়নি, এমনকি সরকারের উচ্চ পর্যায়েও কিন্তু এর গুরুত্ব কিন্তু আমরা যথেষ্ট মাত্রায় দেখিনি। তার একটা রিফ্লেকশন আমরা দেখছি যে এখন যে পর্যন্ত যে পরিকল্পনা বিদ্যুৎ উৎপাদনের, সেখানে নবায়নযোগ্য জ্বালানি মাত্র 1482 মেগাওয়াট উৎপাদন হবে 2025 সাল পর্যন্ত, এবং 2025-এর পরে আর কোনো নবায়নযোগ্য জ্বালানির প্রকল্প সরকারের পরিকল্পনার ভিতরে নেই। সুতরাং সেটি কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়। উপরন্তু সব যুক্ত যদি করি, মাত্র 1552 মেগাওয়াট কিন্তু এখন পর্যন্ত টার্গেট রয়েছে 2041 সালের মধ্যে উৎপাদন করার, যেটা মাত্র 2.8%। এবং সেই বিবেচনায় আমরা যেটা বলতে চাচ্ছি যে সরকারের নীতিগত জায়গাটিতে একটা বড় রকমের নীতি পরিবর্তন প্রয়োজন, সিদ্ধান্তের পরিবর্তন প্রয়োজন, যে পুরোপুরি আমাদের এখানে যদি সেফ ক্লিন এনার্জির দিকে যদি যেতে হয়, তাহলে নবায়নযোগ্য জ্বালানিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের আগামী দিনের বিদ্যুৎ খাতের নীতি কাঠামো সংস্কার করা এবং সেই অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর কিন্তু প্রয়োজন রয়েছে। সেটি কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। যদিও আমরা এখানে তথ্যগত জায়গায় যে নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষের যে তথ্য এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের তথ্যের মধ্যে কিছু অসামঞ্জস্য দেখছি, সেটিও আমাদের কাছে মনে হয় যে এটা সমন্বয়ের দরকার রয়েছে।
এবং আগেই আপনাদেরকে যেটা বলেছিলাম যে কয়লা ভিত্তিক প্রকল্পগুলোকে যদি প্রায়োরিটি ভিত্তিতে যদি এগুলোকে যদি সৌর বিদ্যুতের জন্য যদি দেওয়া হয়, তাহলে এখানে প্রায় 4779 মেগাওয়াট কিন্তু সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আমরা ওই হিসেবটি বিশেষজ্ঞদের সাথে আলাপ করে এটি পেয়েছি, এবং সব যদি যুক্ত করি, আগের যে হিসেব দিলাম 1552 এবং এটা যদি যুক্ত করি, তাহলে প্রায় 6331 মেগাওয়াট বিদ্যুৎ 2041 সালের মধ্যে পাওয়া যায়। সেটি কিন্তু 60,000 মেগাওয়াটের যে লক্ষ্য, তার প্রায় 10.6%। আমরা মনে করি যেটি মোটেই পর্যাপ্ত নয়, এবং সরকার যে 100% নবায়নযোগ্য জ্বালানি টার্গেট করছে 2050 সালের মধ্যে, সেই লক্ষ্যে যাবার জন্য এই পরিমাণ শুধু কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পকেই ট্রান্সফার করাই না, অন্য প্রকল্পগুলো থেকেও সরে এসে সেগুলোতেও নবায়নযোগ্য জ্বালানির বিষয়টি কিন্তু সরকারের বিবেচনায় নিতে হবে। নেক্সট, সেদিক থেকে আমরা যেটা মনে করি যে নবায়নযোগ্য এবং সাস্টেইনেবল শ্রেডা যে নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ যেটা রয়েছে, শ্রেডা আপনারা জানেন, সেই কর্তৃপক্ষ কিন্তু কারেন্টলি এটির দায়িত্বে রয়েছে এই নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নের কর্তৃপক্ষ হিসেবে, এবং তাদের অধীনে এই মুহূর্তে 36টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তার ভিতরে 8টি প্রকল্প সরকারের এবং 25টি প্রকল্প বেসরকারি খাতে। আমাদের কাছে যেটা মনে হয়েছে, আপাতভাবে যেটি মনে হয়েছে, সরকার সম্ভবত নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে খুব একটা আগ্রহী নয়। সেটি আমরা মনে করি যে এই ধরনের জায়গা থেকে সরকারের পুরোপুরি সরে আসা দরকার। সরকারি খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যৌথ বিনিয়োগে এবং এককভাবে হবার পূর্ণ সুযোগ রয়েছে, এবং সেই জায়গাটিতে সরকারের গুরুত্ব দেওয়া দরকার। উপরন্তু যেটি আরো গুরুত্বপূর্ণ, যে সেটি হচ্ছে যে এই যে 36টি প্রকল্প, তার মধ্যে মাত্র 4টি এই মুহূর্তে কিন্তু অপারেশনে রয়েছে। বাকি 11টি প্রকল্প বিভিন্ন বাস্তবায়ন পর্যায়ে, এবং 19টি প্রকল্প এখনো পরিকল্পনাধীন অবস্থায় রয়েছে। 2টো প্রকল্প বাদ পড়েছে। সুতরাং এই ধরনের একটা অবস্থা যদি নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষের থাকে, আমরা মনে করি যে এটি নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষের সক্ষমতার জায়গাটিকে কিন্তু দুর্বল হিসেবে চিহ্নিত করে। আমরা মনে করি যে সেই জায়গাটিতে নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষের আরো সক্ষমভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে 2016 সালে যে প্রকল্পগুলো শেষ হওয়ার কথা ছিল, তার ভিতরে 3টি প্রকল্পের ভিতরে একটি প্রকল্প এখনো কিন্তু বাস্তবায়নে যেতে পারেনি। 2টো প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে, একটি প্রকল্প বাদ পড়েছে। 17 সালের 2টো প্রকল্পের ভিতরে একটি এই মুহূর্তে চালু রয়েছে এবং একটি পরিকল্পনাধীন। 18 সালে 8টি প্রকল্পের মধ্যে মাত্র একটি চালু রয়েছে, 2টি বাস্তবায়নাধীন রয়েছে, 4টি পরিকল্পনাধীন এবং একটি বাদ পড়েছে। 19 সালে 11টি প্রকল্পের মধ্যে 2টো চালু রয়েছে, 6টি পরিকল্পনাধীন এবং 6টি এবং 3টি পরিকল্পনাধীন রয়েছে। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট, সেদিক থেকে নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষের কার্যক্রমের জায়গায় আমরা মনে করি যে তাকে আরো অনেক বেশি দক্ষতা দেখানোর প্রয়োজন রয়েছে। প্রকল্প বাস্তবায়ন করে পূর্ণ চালু করা, সময় মতো চালু করার ক্ষেত্রে কোনোভাবে পিছিয়ে পড়ার সুযোগ নেই। উপরন্তু আমরা যে ধরনের প্রস্তাবনা দিতে চাই যে পূর্ণভাবে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়া, এবং তাতে যে পরিমাণ নতুন ধরনের কার্যক্রম নেবার দরকার রয়েছে, যে দক্ষতা দেখানো দরকার রয়েছে শ্রেডা কর্তৃপক্ষের, সেই জায়গা থেকে তাকে আরো বেশি পারঙ্গম, দক্ষ, সক্ষম হওয়া দরকার, এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা শ্রেডা কর্তৃপক্ষকে, এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড থেকে পূর্ণ সহযোগিতা শ্রেডা কর্তৃপক্ষকে দেখানো বা দেওয়া উচিত বলে আমরা মনে করি। নেক্সট, সেদিক থেকে আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা যদি এরকম একটি প্রেক্ষাপট থেকে আমরা যদি কোভিড পরবর্তী সময়কালের দিকে যদি তাকাই, তাহলে আমরা যেটি দেখতে পাই যে কোভিড পরবর্তী সময়কালে যে পরিমাণ আসলে চাহিদা প্রজেকশন করা হচ্ছে এখনই, সেই চাহিদা কিন্তু থাকছে না। এমনকি কোভিড এর সময়কালে প্রায় 15% চাহিদার ঘাটতি আমরা দেখতে পেয়েছি, এবং কোভিড এর পরে এটি আরো এই পরিমাণ ভারসাম্য এই পরিমাণ থাকবে বলে মনে হয় না। সুতরাং এই পরিমাণ যদি চাহিদার ঘাটতি তৈরি হয়, তাহলে কিন্তু কোল থেকেও যদি আমরা সরে আসি, তাহলে কিন্তু ওভার জেনারেশন ক্যাপাসিটি কিন্তু প্রায় 50% পর্যন্ত কিন্তু বাড়তে পারে।
সুতরাং সেই বিষয়টিও কিন্তু আমাদের মনে রাখা দরকার যে আমাদের চাহিদার ক্ষেত্রে কিন্তু এক ধরনের নিম্ন সমন্বয় হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু জেনারেশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের নিম্ন সমন্বয়ের বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। এবং সেই জায়গা থেকে নেক্সট আমরা যেটি মনে করি যে সরকারের তাড়াহুড়ো না করে আগামী দিনের চাহিদা পরিকল্পনাটি করা দরকার এবং সেই আলোকে তার জ্বালানি সংশ্লেষের বিষয়টিকে বিবেচনায় নিয়ে কয়লা ভিত্তিক প্রকল্পের এই জায়গাগুলোতে নবায়নযোগ্য জ্বালানি এবং একই সাথে পূর্ণভাবে নবায়নযোগ্য জ্বালানিতে যাবার জন্য আরো বাড়তি পরিমাণ বিনিয়োগের পরিকল্পনা নিয়ে আগানো দরকার বলে আমরা মনে করি। এক্ষেত্রে শুরুটা হতে পারে কয়লা ভিত্তিক জ্বালানি প্রকল্পগুলোকে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে রূপান্তরের মাধ্যমে এবং সেটি আগামীতে অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও এই রূপান্তর প্রক্রিয়া, তেলের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে, এলএনজির ক্ষেত্রেও এই রূপান্তর প্রক্রিয়াটি কিন্তু সরকার বিবেচনা করবেন, এটি আমরা মনে করি। নেক্সট, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে রয়েছি। আমি যদি সমাপনী কিছু বক্তব্য দিয়ে শেষ করি তাহলে আমরা যেটি বলতে চাই সেটি হলো যে আমরা মনে করি যে সাম্প্রতিক যে উদ্যোগ মন্ত্রণালয়, জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয় কয়লা থেকে সরে আসা, এটি খুবই একটি যৌক্তিক উদ্যোগ এবং সিপিডি মন্ত্রণালয়কে এই ক্ষেত্রে স্বাগত জানায়। তবে একই সাথে কয়লার বিকল্প হিসেবে আমরা এলএনজি কে কোনোভাবেই যৌক্তিক মনে করি না, বরঞ্চ এলএনজির ক্ষেত্রে যাবার সিদ্ধান্তটি হবে হলো এক ধরনের জীবাশ্ম জ্বালানি থেকে আর এক ধরনের জীবাশ্ম জ্বালানিতে আমাদের বিদ্যুৎ খাতকে নিয়ে যাওয়া এবং সেটি কিন্তু সরকারের যে ক্লাইমেট ভালনারেবল ফোরামে তার যে লিডারশিপ রোল এবং আন্তর্জাতিক পর্যায়ে সরকার নিজেকে যেভাবে দেখাতে চাচ্ছে আগামীতে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে লিডারশিপ রোল দেখাতে চাচ্ছে, সেটির জন্য একেবারেই হিতে বিপরীত হতে পারে। সুতরাং সেই জায়গাটিতে আমরা মনে করি যে সরকারের যৌক্তিক কার্যকর সিদ্ধান্ত নেওয়া দরকার এবং সেখানে নবায়নযোগ্য জ্বালানিকে পূর্ণভাবে ফোকাসে রাখা দরকার। এক্ষেত্রে আমরা তথ্য উপাত্তের ক্ষেত্রে যে কিছু সমন্বয়ের হীনতা আছে, সেই সমন্বয়হীনতাকে দূর করবার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করছি। এক্ষেত্রে আসলে প্রকৃতার্থে কয়টি কয়লা ভিত্তিক প্রকল্প সেই তথ্যটি আমাদের প্রথমত প্রকাশ করা, এটা কি 18টি না 22টি, এবং কি পরিমাণ আসলে কয়লা ভিত্তিক উৎপাদন ক্ষমতা সেখানে বিবেচনা করা হচ্ছে, 23,236 মেগাওয়াট না 21,241 মেগাওয়াট। তারপরে কয়লা ভিত্তিক যে প্রকল্পগুলো দুটো ইউনিট দিয়ে চলছে তার মধ্যে কোনো কোনোটির আবার একটি ইউনিট চালু হয়েছে, সুতরাং এগুলোর ক্ষেত্রে কি বাকি ইউনিটটিও কি এখানে চালুর ভিতরে নিয়ে যাওয়া হবে না বাকি ইউনিটগুলো বন্ধ করে সেগুলোকেও আসলে অবসায়ন করা হবে, সেখানে অন্য প্রকল্প নেওয়া হবে, সেটিও আমরা আসলে জানতে চাচ্ছি। আমরা মনে করি যে 9,778 মেগাওয়াটের যে এক্সিট প্ল্যান হিসেব মতো পাওয়া যায় 2025 সালের ভিতরে, এটি যদি করা সম্ভব হয় আমরা এটিকে স্বাগত জানাবো, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু ওভার জেনারেশন ক্যাপাসিটি সেটি কিন্তু যথেষ্টভাবে বেড়ে যাবে, সেটিও কিন্তু আমরা স্মরণ করিয়ে দিতে চাই। নেক্সট, আমরা মনে করি যে সেদিক থেকে নবায়নযোগ্য জ্বালানির বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিয়ে এনার্জি মিক্স যেভাবে চিন্তা করা হয়েছে সেইটিকে সংশোধন দরকার রয়েছে এবং সেই জায়গাটিতে নবায়নযোগ্য জ্বালানি কি পরিমাণ করার লক্ষ্যমাত্রা হবে সেটিকে এখনই ঠিক করবার দরকার রয়েছে। বিশেষত 2041 সালের জন্য অলরেডি সরকারের কমিটমেন্ট রয়েছে সেটিকে বাড়ানোর 2050 সালের জন্য। আমরা মনে করি যে এলএনজি থেকে সরে আসার সব দিক থেকে সমস্ত ধরনের কারণ রয়েছে, এটিকে কোনোভাবেই ক্লিন এনার্জি বা সেফ এনার্জি ভাবার প্রয়োজন নেই। এমনকি এখনই যে প্ল্যানগুলো রয়েছে সেটি যে এনার্জি মিক্স 2041 সালের জন্য সেটিকে ক্রস করছে, সুতরাং সে জায়গাতে নতুন এলএনজি যুক্ত করবার কোনো প্রয়োজন নেই। উপরন্তু নতুন এলএনজি যুক্ত হলে আমাদের জ্বালানি সংশ্লেষের ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের একটা ভারসাম্যহীনতা তৈরি হবে, আমদানি ব্যয় ব্যাপকভাবে বেড়ে যেতে পারে, সুতরাং সেই জায়গাগুলোকে আমরা বিবেচনায় নেওয়ার কথা বলছি। নেক্সট, এবং এটিকে ইউনিট প্রাইস যে কম হবে সেটিও আমাদের কাছে মনে হয় না, যদি গ্যাসের সাথে ব্লেন্ড না করা হয় অভ্যন্তরীণ গ্যাস তাহলে এটির দাম যথেষ্ট বাড়বে। সুতরাং সেই জায়গা থেকে আমরা অনুরোধ করব মন্ত্রণালয়কে যে
এলএনজি ভিত্তিক আগামীতে কোন ধরনের নতুন প্রকল্প কয়লা ভিত্তিক প্রকল্পের জায়গায় নেওয়ার ক্ষেত্রে, এমনকি বাড়তিভাবে অন্য কোনো জায়গায় প্রকল্প নেওয়ার ক্ষেত্রেও সরকার বিরত থাকবেন, সেটিকে আমরা অনুরোধ করব। একই সাথে কয়লা থেকে ফিরে আসার কারণে সরকারের যে রাজস্ব সাশ্রয় হচ্ছে, প্রকল্পের যে ব্যয়, বিশেষ করে বৈদেশিক অনুদান বা বৈদেশিক ঋণের ক্ষেত্রে যে সাশ্রয় হচ্ছে, আমরা মনে করি যে সেই সাশ্রয়টি বিকল্প অন্য ধরনের প্রকল্পে ব্যবহারের সুযোগ রয়েছে। নেক্সট, সেই জায়গাটিতে সরকার জাইকা, জাপানের সঙ্গে চীন, সিঙ্গাপুর, সাউথ কোরিয়ার সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে আলাপ আলোচনা করতে পারে যে কয়লা ভিত্তিক প্রকল্পের জায়গায় তারা একই ধরনের বিনিয়োগটি তারা যাতে রিনিউয়েবল এনার্জির জন্য করেন, এবং আমার ধারণা তারা এক্ষেত্রে উৎসাহী হবেন এবং তাদের রিনিউয়েবল এনার্জিতে তাদের বেসরকারি খাতে বিনিয়োগও রয়েছে, সুতরাং সেই জায়গাগুলোতে তারা কনভিন্সড হবে। আমরা যেটি মনে করি যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সরকারকে পুরোপুরি তার মানসিক জায়গা থেকে বেরিয়ে এসে এটিকে আগামী দিনের জন্য লিড এনার্জি রিসোর্স হিসেবে বিবেচনা করে সরকারের নীতি পরিকল্পনা তৈরি করা দরকার, এবং সেই অনুযায়ী মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করে পুনরায় প্রপোজাল তৈরি করে পাঠানো দরকার। এক্ষেত্রে যে সাশ্রয়ের বিষয়টি আমরা দেখছি, মনে রাখা দরকার যে এলএনজি প্ল্যান্ট এক্ষেত্রে মনে রাখা দরকার যে নবায়নযোগ্য জ্বালানি বা সৌর প্ল্যান্ট একবার বসানোর পরে সেটা নিরবিচ্ছিন্ন ভাবে 20 বছর সেটা তার বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এটার মেইনটেনেন্স কস্ট খুবই কম, কারণ এর জন্য কোনো বাড়তি জ্বালানির আর দরকার পড়ছে না, সুতরাং সেদিক থেকে এর শুধুমাত্র এস্টাবলিশমেন্ট কস্টের পরে আর খরচ পড়ছে না। ইফিসিয়েন্সি লেভেল ধীরে ধীরে বাড়ছে, গবেষণাগারে এটি প্রায় 47% পাওয়া গেছে, কিন্তু এখনো বাস্তবে পুরোপুরি এটি পাওয়ার সুযোগ হয়নি, কিন্তু দ্রুত গতিতে এক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা যেটি বলা হচ্ছে, উন্নত দেশগুলোতে, বড় বড় মার্কেটগুলোতে রিনিউয়েবল এনার্জি পার ইউনিট কস্ট এখন সবচেয়ে কম, সুতরাং কোনোভাবে এটিকে যে কস্টলি এনার্জি সোর্স এটি ভাবার কোনো সুযোগ নেই। এবং সেই হিসেবে আমরা মনে করি যে এই যে জায়গা তৈরি হচ্ছে সেই জায়গাটিতে রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট গুলো হতে পারে। আমরা মনে করি যে স্রেডা কর্তৃপক্ষ, যে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা এক্ষেত্রে এগিয়ে আসবেন এবং তারা তাদের সক্ষমতা দেখাবেন এবং তারা প্রকল্প বাস্তবায়নে আরো বেশি কার্যকর ভূমিকা রাখবেন, কেননা আগামীতে তাদের কার্যক্রম আরো ব্যাপকভাবে বেড়ে যাবে, সেই বিষয়টাও কিন্তু এখানে মনে রাখা দরকার রয়েছে। নেক্সট, সেদিক থেকে আমরা যেটা মনে করি যে ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গে সরকার নেগোশিয়েট করবেন যে নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রে প্রকল্প রূপান্তরের ক্ষেত্রে সেটিতে যাইবেন। আমরা যেটি বলছিলাম যে চাহিদা এখন যেভাবে দ্রুতগতিতে বাড়ছে, সেই বিষয়টাও মাথায় রেখে আগামীতে চাহিদার মূল্যায়ন আগে হওয়া দরকার, তারপরে সরকারের এই প্রকল্পগুলোতে নবায়নযোগ্য জ্বালানির বিষয়গুলোকে বিবেচনা করা। তবে প্রাধিকার হিসেবে কয়লা ভিত্তিক প্রকল্পের জায়গাটিতে শুরুতেই সরকার নবায়নযোগ্য জ্বালানিতে যেতে পারেন, কেননা নবায়নযোগ্য জ্বালানি আরো বহু গুণে বাড়ানোর প্রয়োজন হবে, বিনিয়োগ দরকার হবে, সুতরাং শুরু সরকার করতে পারেন এই প্রকল্পগুলো দিয়ে। আমরা যেটি মনে করি যে সরকারের এই মুহূর্তে যতটুকু গ্যাস রিজার্ভ রয়েছে, এটিকে সরকার আগামী দিনের জন্য যে ভারসাম্য বজায় রাখার, গ্রিডে ভারসাম্য বজায় রাখার জন্য এটিকে ব্যবহার করবেন, যেহেতু এখন ওভার ক্যাপাসিটি রয়েছে, এবং ভবিষ্যতের জন্য রিনিউয়েবল এনার্জির জন্য সরকার ধীরে ধীরে প্রস্তুত হবেন। সেটিও কিন্তু এই বাড়তি যে জেনারেশন ক্যাপাসিটি রয়েছে সেই সুযোগটি সরকারকে করে দিচ্ছে। সরকারের কিন্তু সেই 2009 সালের মতো দুশ্চিন্তার এখন কিছু নেই, সরকারের যথেষ্ট ঠান্ডা মাথায় সরকার এখন আগামী দিনের জন্য পরিকল্পনা করবার মতো একটি পরিস্থিতিতে সরকার এখন রয়েছেন বলে আমরা মনে করি। নেক্সট, এবং সেদিক থেকে আমরা মনে করি যে আগামী দিনে দীর্ঘমেয়াদে যে ইকোনমিক অর্থনীতির যে প্রবৃদ্ধির ক্ষেত্রে যে একটা রিভিশন হবে, সেই রিভাইজ টার্গেটের ভিত্তিতে যাতে জ্বালানির প্রক্ষেপণ করা হয়, বিদ্যুতের প্রক্ষেপণ করা হয়, এবং সেই অনুযায়ী যেন প্রকল্পগুলো কনভার্ট করা হয় রিনিউয়েবলে। এখন যেগুলো পরিকল্পনাধীন বিভিন্ন প্রকল্প রয়েছে অন্য ধরনের এলএনজি, কোল, এলএনজি অথবা গ্যাস অথবা তেলের জন্য পরিকল্পনাধীন প্রকল্পগুলোকেও কিন্তু ধীরে ধীরে সরকার সেগুলোকেও নবায়নযোগ্য জ্বালানির জন্য কনভার্ট করার বিষয়টি বিবেচনা করবেন আমরা মনে করি। সর্বশেষে যেটি বলে শেষ করতে চাই সেটি হলো যে বাংলাদেশ যেহেতু ক্লাইমেট ভালনারেবল গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন
এবং সরকার যেহেতু অঙ্গীকার করেছেন, সুতরাং রিনিউয়েবল এনার্জিতে যে ব্যাপক বিনিয়োগ দরকার হবে, সরকার সেদিকে আগামীতে অনুবর্তী হবেন আমরা আশা করি। এবং আগামী দিনের যে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান তৈরির কাজ চলছে, আমরা যেটি জানি, সেখানে যথেষ্টভাবে সেখানে পূর্ণভাবে ক্লিন এনার্জির দিকে যাবার জন্য নীতিগত অবস্থান নেবেন এবং সেই অনুযায়ী আমাদের বিদ্যুৎ খাত, জ্বালানি খাতকে সেই অভিমুখে পরিচালনা করবেন বিদ্যুৎ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর দপ্তর সেক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবেন, এটি আমাদের প্রত্যাশা। আমি এটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে মোয়াজ্জেমের বিস্তারিত উপস্থাপনাটি শুনলেন। এখানে শুধুমাত্র বাংলাদেশের জ্বালানি খাতের একটি চিত্রই তুলে ধরা হয়নি, তার পাশাপাশি সামনে কি ধরনের প্রক্ষেপণ রয়েছে এবং আমাদেরকে একটি পরিবেশ বান্ধব জ্বালানি পন্থা অবলম্বন করার জন্য কি ধরনের সুযোগ রয়েছে, কি ধরনের নীতিমালা নেওয়া উচিত, সেগুলোর বিস্তারিত আলাপ এখানে রয়েছে। এবং আমাদের যে বর্তমানে যে বিদ্যুতের সরবরাহ রয়েছে, সেখানেও সেগুলোর প্রজেকশন নিয়ে বিভিন্ন সিনারিও তিনি তুলে ধরেছেন। আমি এখন আপনাদের সামনে আপনাদেরকে প্রশ্ন করার জন্য খুলে দিব। আপনারা মোয়াজ্জেমকে প্রশ্ন করতে পারেন এবং অন্যান্য আমাদের সাথে মুস্তাফিজ ভাইও আছেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। জি বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম সাদরুল হাসান, আমি সংবাদ সংস্থা ইউএনবিতে কাজ করি। তো আমি দীর্ঘদিন যাবত পাওয়ার এনার্জি নিয়ে অ্যাকচুয়ালি রিপোর্টিং করি। আমি ধন্যবাদ জানাই মোয়াজ্জেম ভাইকে খুব সুন্দর উপস্থাপনার জন্য এবং অনেক ইনফরমেশন উনি দিয়েছেন। তো আমার খুব স্পেসিফিক 3টা প্রশ্ন আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, সেই আলোকে আমি প্রশ্নগুলো করছি। প্রথমত হচ্ছে যে এই ওভার ক্যাপাসিটি যেটা এখন একটা বার্ডেন হয়ে গেছে, এটা কি কারণে হলো? ল্যাক অফ প্রাইভেট ইনভেস্টমেন্ট, যে গভর্নমেন্ট যে পরিকল্পনা ছিল হিউজ ইনভেস্টমেন্ট হবে, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট, এবং তার ফলে একটা ডিমান্ড ক্রিয়েট হবে, গভর্নমেন্ট এই ডিমান্ড ফুলফিল করবে এবং সেখানে কোনো গ্যাপ থাকবে না। এই কারণে হয়েছে নাকি না গভর্নমেন্টের প্ল্যানিং এ ভুল ছিল, প্ল্যানিংটা তারা সঠিক ইনফরমেশনের উপরে করতে পারেনি? এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার স্ট্রেডা অনেক ধরনের প্রজেক্ট নিয়েছে কিন্তু কোনোটাই করতে পারছে না। এর মূল কারণ হচ্ছে যে স্ট্রেডা মিনিস্ট্রির একটা উইং, একজন এডিশনাল সেক্রেটারি অথবা একজন জয়েন্ট সেক্রেটারি এটার হেড থাকেন, তার কথা আসলে কোথাও তেমন খুব একটা গুরুত্ব পায় না। যেটা ইন্ডিয়াতে আছে, একটা সেপারেট মিনিস্ট্রি তারা করেছেন এবং যার কারণে ইন্ডিয়াতে কিন্তু হিউজ গ্রোথ আছে এবং তারা একটা সাকসেসফুল ন্যাশন হয়ে যাচ্ছে রিনিউয়েবলের ক্ষেত্রে। এটা বাংলাদেশে কি এই কারণেই হচ্ছে না, না সরকারের আসলে আপনি যেটা বলেছেন সদিচ্ছার অভাব? আর থার্ড হচ্ছে আপনাদের কোনো ক্যালকুলেশন আছে কিনা, একটা হিউজ ইনভেস্টমেন্টের দরকার হবে রিনিউয়েবলের জন্য। আমাদের মিনিস্টার সাহেব একটা এরকম ওয়েবিনারে উনি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আপনারা ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, আমি একদিনের মধ্যে আমি আপনাদেরকে অনুমোদন দিয়ে দিব। কিন্তু আসলে এই ধরনের অনেক কথা, ওনার অভিজ্ঞতা থেকে উনি বলছেন অনেক ইনভেস্টর এই ধরনের কথা বলে কিন্তু তারা এসে আসলে এখানে সেই করার ইয়েটা পায় না, উৎসাহটা পায় না নানা কারণে। প্রথমত হচ্ছে এখানে ল্যাক অফ ল্যান্ডের যে দরকার সেটা নাই। এরপরে আরো অন্য বিষয়গুলো উনি বলতে চান যে এখানে অন্য জ্বালানি নিয়ে বেশি ইনভেস্টরদের আগ্রহ। তো এই 3টা প্রশ্ন যদি আপনি একটু জবাব দিতেন, ধন্যবাদ। জি, আমার নাম ইকবাল হাসান, আমি চ্যানেল 24 এ কাজ করি। আমার একটা প্রশ্ন আছে, মোয়াজ্জেম ভাই শুনতে পাচ্ছেন? জি জি শুনছি। আমার প্রশ্নটা হচ্ছে যে কয়লা থেকে সরে আসার যেই সরকারের একটা চিন্তা ভাবনা এবং আপনারাও যে আজকে রেকমেন্ডেশন গুলো করেছেন, আমরা দেখছি যে এরই মধ্যে অনেক বড় বড় প্রকল্পে কিন্তু সরকার কয়লা প্রকল্পে বিনিয়োগ করে ফেলেছে। কোনোটা মাঝামাঝি পর্যায়ে আছে, একটা উৎপাদনও চলে এসেছে এবং লং টার্মে যেগুলো আছে সেগুলোতেও কম বেশি বিনিয়োগ হয়ে গেছে। তো এই মুহূর্তে বা যদি 2-1 বছরের মধ্যে এখান থেকে পুরোপুরি সরে আসতে হয় বা আসতে চায় সরকার, বা আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী যদি আসা দরকার হয়, এই ইনভেস্টমেন্টের গুলো আসলে কি হবে? এটা মিস ইনভেস্টমেন্ট হয়ে যাবে নাকি এটাকে অন্য কোনো ভাবে কোনো কাজে লাগানোর সুযোগ আছে কিনা? আরেকটা প্রশ্ন আছে যে
আমরা রিনিউয়েবল এনার্জির কথা যে উৎসগুলো আমরা জানি যে একটা উইন্ড, একটা সোলার। উইন্ডে বাংলাদেশের ওইভাবে তেমন কোনো সম্ভাবনা নাই, অলরেডি সেটা থেকে কিন্তু একটা ম্যাপিং করা হয়েছিল, থাকলেও খুব অল্প পরিমাণে। হাইড্রোতেও তো আসলে আমাদের সম্ভাবনা নাই বললেই চলে। সোলারের জন্য যে জমিটা দরকার সেই জমিরও আসলে আমাদের এখানে সংস্থান নাই। এবং রিনিউয়েবল এনার্জিতে আমরা যতদূর জানি যে বাংলাদেশে অন্তত বেজ লোডে চালানোর মতো ক্যাপাসিটি কখনোই হবে না। তাহলে উইন্ডে সরি আপনারা যে রিনিউয়েবলের দিকে বড় আকারে যেতে বলছেন, এটা কিসের ভিত্তিতে? থ্যাংক ইউ। আমি মেহেদি বলছিলাম 21 টেলিভিশন থেকে। যে আমি জানতে চাচ্ছিলাম রিনিউয়েবল এনার্জি নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ইন্টারন্যাশনাল গ্রিড লাইন করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, বা এটা করলে আমরা রিনিউয়েবল এনার্জি নিশ্চিত করতে পারবো কিনা। যেমন নেপাল এবং ভুটানে খুব কম খরচে জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব, তারপরে রাজস্থানের থার মরুভূমিতে খুব কম খরচে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব, সাউথ ইন্ডিয়ার বিভিন্ন এলাকায় খুব কম খরচে বায়ু উৎপাদন সম্ভব। তো সেই সোর্স গুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে আমরা বিদ্যুৎ বাংলাদেশে আনতে পারি কিনা। ধন্যবাদ। আমি এই আর কে- প্রশ্নগুলোর আগে আমি কি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা আমি আরেকজন আচ্ছা করে নেন আর তারপর। আমি আজিজুর রহমান, আমি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সাংবাদিক, আমি প্ল্যাটসে লিখি। তা আমার কয়েকটা কোয়েরি হচ্ছে, যেমন গভর্নমেন্ট আপনার গতবার যে পিএসএমটি করেছে সেটাতে মূল ফোকাস জিডিপি গ্রোথ বা ইকোনমিক গ্রোথ। আপনাদের কাছে কি মনে হয় উচিত না আপনার রিয়েল টার্ম ইনভেস্টমেন্ট ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর অর পাওয়ার সেক্টর, পাওয়ার গাজলিং ইন্ডাস্ট্রিজ, আই মিন পাওয়ার দ্বারা কনজিউম করে, কোনটার আসলে ফোকাস করা উচিত? মেয়ার ইকোনমিক গ্রোথ বেসড অন জিডিপি অর আপনার যেখানে আপনার কনজাম্পশন? আমরা দেখেছি যে লার্জ ইনফ্রাস্ট্রাকচারে আপনার গত কয়েক বছর হয়েছে এবং এটাতে মনে হয় এটাকে বেস ধরে মনে হয় গভর্নমেন্ট জিডিপি গ্রোথ বা এই ধরনের কিছু বলেছে, যদি আবার বিভিন্ন সময় বলা থাকে জিডিপি গ্রোথের ইয়েটা ফিগারটা টেম্পার্ড নাম্বার। এটা হচ্ছে এক নাম্বার কোশ্চেন। আরেকটা হচ্ছে যে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আপনি কয়েকটা পয়েন্ট আইডেন্টিফাই করেছেন, যে পলিসি লেভেলে স্লো প্রোগ্রেস বা আপনার এমফাসিস দেয়া। এটা ছাড়া আপনার আর কি কি আপনার চ্যালেঞ্জ আছে, যেটা মনে করেন যে অ্যাপার্ট ফ্রম মনে করেন নট ফোকাস ইন গভর্নমেন্ট পলিসি বাট ফিসক্যাল বা অন্য কি ধরনের সাপোর্ট বা কি ধরনের ইয়ে হলে এটা একটা বুস্ট পাবে? থ্যাংক ইউ। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমি ফরহাদ হোসেন বলছি। জি, শোনা যাচ্ছে আপা? হ্যাঁ জি বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে রিনিউয়েবল এনার্জির দিকে আপনারা বলছেন, হ্যাঁ, কিন্তু ইকবাল ভাই যেটা বললেন যে আসলে বাংলাদেশের রিনিউয়েবল এনার্জির সম্ভাবনাটা কিন্তু অনেক কম। তো সেই ক্ষেত্রে ভুটানের সাথে যে আমাদের একটা চুক্তি করে বিদ্যুৎ আনার কথা ছিল, জলবিদ্যুৎ আমদানি ওদের ওখান থেকে, তো সেই ক্ষেত্রে কি ভারতের সাথে একটা ওই ধরনের নেগোসিয়েশনে যাওয়া উচিত না, যে ওই বিদ্যুৎটা যাতে আমরা নিরবিচ্ছিন্নভাবে ভালোভাবে ইম্পোর্ট করতে পারি, এই দিকে বেশি নজর দেওয়া প্রয়োজন কিনা? এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে আপনারা এলএনজির যেই বিকল্প ইয়েটা আসছে কয়লা বাদ দিয়ে, তো এইখানে আসলে মূল উদ্দেশ্যটা কি? আমরা জানি যে আমাদের 5 বছরের বেশি হতে চললো সমুদ্র সীমা নিষ্পত্তি হয়েছে, কিন্তু সেখানে কোনো গ্যাসের অনুসন্ধানের দিকে আমরা যাচ্ছি না। যে প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করে আমাদের দেশ শিল্পায়নের দিকে এতটা এগিয়ে গেল, তো সেইখানে যাচ্ছি না, অথচ আমরা এলএনজির দিকে যাচ্ছি। তার মানে কি আমরা কোনো ব্যবসায়িক গোষ্ঠী বা প্রাইভেট সেক্টরকে একটা বেশি সুবিধা পাইয়ে দিয়ে এইটা, নাকি সত্যিকার অর্থেই সরকারের এখানে কোনো সদ উদ্দেশ্য আছে? থ্যাংক ইউ। ধন্যবাদ। আমার মনে হয় মুয়াজ্জেম এই প্রশ্নগুলো নিয়ে এখন আমরা এই পর্যায়ে উত্তর দিতে পারি। জি, তারপর প্রথমত যে প্রশ্নটি 3টি প্রশ্ন করেছিলেন সদরুল হাসান সংবাদ সংস্থা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে জয়েন করার জন্য। আপনি প্রথমে বলেছেন যে ওভার ক্যাপাসিটির কারণ কি, এটা কি ডিমান্ড প্রজেকশনে সরকারের ভুল ছিল কিনা, অথবা বিনিয়োগের ক্ষেত্রে সমস্যার কারণে কিনা, অথবা প্ল্যানিং এর ভুলের জন্য হয়েছে কিনা। আমার কাছে যেটি মনে হয় যে এটি এক ধরনের মিশ্র সবকিছু সংশ্লেষ এটির জন্য হয়েছে আসলে ওভার ক্যাপাসিটি। প্রথমত যেটি হয়েছে যে যে মাত্রায় বেসরকারি বিনিয়োগ প্রত্যাশা করা হয়েছিল বা শিল্পায়ন যেভাবে হবে হয়েছিল, আপনারা নিজেরাই জানেন যে ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও সেই অনুযায়ী কিন্তু সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কিন্তু বাড়ানো সম্ভব হয়নি।
হ্যাঁ এবং এবং সেটি আবার সেক্ষেত্রে আবার প্রশ্ন আসে যে বিনিয়োগ যদি না বাড়ে আবার জিডিপি প্রবৃদ্ধি আবার এত বাড়লো কি করে, সেটি অন্য বিষয়। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে বেসরকারি বিনিয়োগ প্রত্যাশিত মাত্রায় আসলে না বাড়ার একটা কারণেও এটি হয়েছে। উপরন্তু সরকারি খাতে যে প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে, যেটি বেসরকারি খাতের বিনিয়োগ সহায়ক, বড় বড় যে প্রকল্প যেটাতে কিনা বিদ্যুতের চাহিদা তৈরি হবে, মেট্রো রেল মনে করুন, তো সেই প্রকল্পগুলো কিন্তু আসলে সময় ধরে শেষ করা যাচ্ছে না, তো সেখানেও কিন্তু বেশি সময় লাগছে, তো সেটাও এখানে একটি বিষয়। ফলে আবার প্রজেকশন যেটি হচ্ছে, প্রজেকশনটাও ওভার প্রজেকশন ডিমান্ডের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ডিমান্ডের ক্ষেত্রে ওভার প্রজেকশনটাও এখানে একটি বিষয়। প্ল্যানিং এর ক্ষেত্রে যেটি হচ্ছে যে সরকার মনে করছিলেন যে আমাদের জন্য 25% পর্যন্ত রিজার্ভ ক্যাপাসিটি থাকা দরকার। এটি কিন্তু গড়পড়তা অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় অনেক উঁচু একটি টার্গেট। 25% তো এখন নাই, এখন তো হলো গিয়ে আমি আপনাদেরকে আগে যেটা দেখালাম 38% এখন রিজার্ভ ক্যাপাসিটি, কিন্তু 25% দরকার হয় না আমাদের মতো দেশের, এবং এক্ষেত্রে আরো কম থাকলেও এটি চলতে পারে। বলা হচ্ছে যে গড়পড়তা 15% মতো রিজার্ভ ক্যাপাসিটি থাকলেই চলে। সুতরাং সেই জায়গাতেও কিন্তু যখন ওভার ক্যাপাসিটি ধরা হচ্ছে, সেটিও কিন্তু আবার এই বিনিয়োগের সিদ্ধান্তের ক্ষেত্রে বা লক্ষ্যমাত্রা সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব ফেলছে। উপরন্তু আরো একটা যেটা যে একই সাথে সরকার কিন্তু এখানে পিএসআর পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান গুলোর ক্ষেত্রে যেটা প্রজেকশন করা হচ্ছে যে 2031 সালের ভিতরে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ, 2041 সালের মধ্যে বাংলাদেশ উচ্চ আয়ের দেশ, যখন বাংলাদেশের আয় হবে $12,000 পার ক্যাপিটা, এবং 2031 সালে গেলে যখন বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়াবে $4,400 বেশি, তখন সেটির সঙ্গে মিলিয়ে সরকার কিন্তু এক ধরনের রেশিও ঠিক করে বিদ্যুতের চাহিদা ঠিক করছে। কিন্তু প্রশ্নটি হলো যে ওই পরিমাণ প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধি যেটি ধরা হচ্ছে সেটি আসলে কতটুকু অর্জন হবে, সেটি কিন্তু একটা প্রশ্ন। তো সেটিও কিন্তু এই ওভার ক্যাপাসিটির সিদ্ধান্ত, বিনিয়োগের ক্ষেত্রে অনুমোদন দেয়া, সবকিছুর মধ্যে সেটির একটা চাপ পড়ছে, সেটি আমরা মনে করি। দ্বিতীয় যেটি বলেছেন যে শ্রেডা কর্তৃপক্ষের ক্ষেত্রে, আপনি ঠিকই বলেছেন, শ্রেডা কর্তৃপক্ষকে একটি স্বয়ংসম্পূর্ণ কাঠামোতে এটিতে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। আমরা এক্ষুনি সেটির কি কাঠামোতে যাওয়া দরকার সেই সাজেশন দিচ্ছি না, কিন্তু এটি সহজে অনুমেয় যে নবায়নযোগ্য জ্বালানিকে যদি পূর্ণ আকারে বাংলাদেশে স্ট্যাবলিশ করতে হয়, তাহলে এখন যে কর্তৃত্ব বা কাঠামো নিয়ে রয়েছে, এই কর্তৃত্ব কাঠামোতে তাদের পক্ষে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করা কিন্তু কষ্টকর। সুতরাং সেই জায়গাতে ক্ষেত্রে ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং বা ইনস্টিটিউশনাল স্ট্রাকচারে কি ধরনের পরিবর্তন এক্ষেত্রে যৌক্তিক হতে পারে, আমরা মনে করি যে মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় শ্রেডার ব্যাপারটিকে বিশেষভাবে বিবেচনায় নেবেন, এটিকে একটি সম্পূর্ণ কর্তৃপক্ষ হিসেবে যাতে এটি কাজ করতে পারে, সেটি আমরা মনে করি। তৃতীয়ত আপনি বলছিলেন যে হিউজ ইনভেস্টমেন্ট দরকার, সেটাতে সেই হিউজ ইনভেস্টমেন্ট আসলে কতটা পাওয়া যাবে, মন্ত্রী বলেছিলেন কিন্তু সেভাবে পাওয়া যায়নি। দেখুন, সবসময় কিন্তু আমাদের দেশে এটি তুলনামূলকভাবে কম হতে পারে, কিন্তু বৈদেশিক বিনিয়োগকারীরা সবসময় কিন্তু সরকারের নীতি অবস্থানটিকে প্রথমত গুরুত্ব দেন। এখন যখন তারা দেখতে পান যে সরকারের মাস্টার প্ল্যান গুলোতে রিনিউয়েবল এনার্জি প্রাধিকারের জায়গাটিতে নেই, এমনকি 41 সাল নাগাদ এটিকে একেবারে কমিয়ে আনার একটা টার্গেট ধরা আছে, তখন কিন্তু ওরকম একটি নীতি কাঠামোতে কখনোই বিদেশি বিনিয়োগকারীরা সেই সমস্ত দেশে উচ্চ বিনিয়োগ প্রকল্প নিয়ে আসার ব্যাপারে উৎসাহ দেখেন না। সুতরাং আমাদের এই জায়গাটিতে মনে করি যে আগামীতে সরকার যখন পিএসএমপি করতে যাচ্ছেন সামনের বছরে, তখন নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সুস্পষ্ট একটি দিক নির্দেশনা থাকবে, লক্ষ্য একটি অগ্রাধিমুখী একটি লক্ষ্যমাত্রা থাকবে, যেটি এবং সেই অনুযায়ী নীতি কাঠামো এবং ইনস্টিটিউশনাল স্ট্রাকচারটি সেইভাবে তৈরি থাকবে, যেটি দেখে দেশের ভিতরের বিনিয়োগকারীরা আগ্রহী হবেন এবং অন্য দেশের বিনিয়োগকারীরাও কিন্তু উৎসাহী হবেন। একই সাথে উল্টো করে বললে আমি যদি বলি, বিদ্যুৎ খাতের একজন বিনিয়োগকারী যদি দেখেন যে সরকারের আগ্রহ হচ্ছে অন্য ধরনের বিনিয়োগের দিকে, এলএনজি বেস পাওয়ার প্ল্যান্টের দিকে সরকারের আগ্রহ, এবং সেই অনুযায়ী নীতি কাঠামোতেও সেই দিকে উৎসাহ দেওয়া হচ্ছে, তখন কিন্তু তার ভিতরে এক ধরনের ইনডিফারেন্স থেকে তিনি বিনিয়োগ করতে চাইলেও তিনিও তখন কিন্তু এলএনজির দিকে শিফট করবেন। সুতরাং সরকারের নীতি অবস্থানটিকে এখানে খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা
মনে করি, যেটি আগামীতে দরকার হবে বলে আমরা মনে করি। ইকবাল হাসান যে প্রশ্নগুলো করেছেন সেখানে আপনি বলেছেন যে মিস ইনভেস্টমেন্ট হবে কিনা, যেগুলো এখন কয়লা ভিত্তিক প্রকল্প যেগুলো অনেকটা এগিয়েছে, ঠিকই বলেছেন। এর ভিতরে এমন প্রকল্প রয়েছে যেগুলো প্রায় 50% শেষ হয়েছে, এমন প্রকল্প রয়েছে যেগুলো প্রায় 70% মতো শেষ হয়েছে, কিছু প্রকল্প 30% শেষ হয়েছে। কিন্তু একটু যদি ভাগ করি, প্রকল্পগুলোর মধ্যে অনেকগুলো প্রকল্পের ভিতরে রয়েছে জমি উন্নয়নের কাজ, বেশ কয়েকটি প্রকল্পে জমি উন্নয়নের কাজ রয়েছে। ফলে আমরা মনে করি যে জমি যদি উন্নয়ন হয়ে যায় তাহলে সেই জায়গাটিকে আমরা খুব ভালোভাবে অন্য ধরনের প্রকল্পের জন্য, নবায়নযোগ্য জ্বালানির জন্য খুব সহজেই তখন সেটিকে ব্যবহার করা যাবে বলে আমরা মনে করি। কিন্তু যে প্রকল্পগুলো এই মুহূর্তে রয়েছে সেই প্রকল্পগুলো আমার ধারণা হয়তো শেষ করতে হবে এবং সেগুলোকে হয়তো সুযোগ দিতে হবে যেগুলো কিনা অন্তত গ্রহণযোগ্য মাত্রায় গিয়েছে। তবে এটিও আমরা জানি যে সরকারের ভিতরে আলোচনা চলছে, যেখানে দুটো ইউনিটের ভিতরে একটা ইউনিটের কাজ এখনো শুরু হয়নি বা স্বল্পতম কাজ হয়েছে, অথবা আরেকটা ইউনিটের কাজ প্রায় অনেক দূর এগিয়ে গেছে, সেখানে দ্বিতীয় ইউনিটটাকে আর কয়লার দিকে না যাওয়া, দ্বিতীয় ইউনিটের জায়গাটিকে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাবার ক্ষেত্রেও সরকারের একটি কিন্তু ভিতরে একটি অবস্থান রয়েছে বলে আমরা শুনতে পেরেছি। সুতরাং সরকার খুব ইতিবাচক ভাবে এগুচ্ছেন বলে আমরা মনে করি কয়লার এই জায়গাটিতে। হয়তো সীমিতভাবে কয়েকটি প্রকল্প ক্ষেত্রে বিনিয়োগটিকে হয়তো চিন্তা করার দরকার হবে, কিন্তু বাকি যেগুলো রয়েছে অনেক কম পর্যায়ে বিনিয়োগ বা শুধুমাত্র জমি উন্নয়ন অথবা এখনো শুরু হয়নি পরিকল্পনাধীন, সেগুলোকে সরকার আমার ধারণা খুব সহজেই সেখান থেকে সরে আসতে পারবেন বলে মনে হয়। আপনি প্রশ্ন তুলেছেন যে সৌর বিদ্যুৎ, পানি বিদ্যুৎ, জলবিদ্যুতের ক্ষেত্রে আমাদের কতটুকু সক্ষমতা রয়েছে সেটি আপনারা তুলেছেন। দেখুন, এক সময় কিন্তু এই প্রশ্নটি উঠেছিল যে সোলারকে গ্রিডে ট্রান্সফার করা যাবে না, এরকম ধরনেরও এক সময় প্রশ্ন উঠেছিল। আর এক সময় প্রশ্ন উঠেছিল সোলার প্যানেল দিয়ে উৎপাদিত বিদ্যুতের মূল্য এত বেশি হবে যে ওটা বাস্তবায়ন করা যাবে না। অথচ আজকে আমি আপনাদেরকে বলছি যে সোলার প্যানেল সবচেয়ে চিপেস্ট সোর্স হবে বিনিয়োগের দিক থেকে। এখন যে সমস্যার কথা বলছেন সেটা দুটো সমাধান রয়েছে। একটি হলো যে এগুলোর ইফিসিয়েন্সি লেভেল আগামীতে প্রায় দ্বিগুণ তিনগুণ বাড়বে, ল্যাবরেটরিতে এটা অলরেডি 3 গুণ পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। সুতরাং যে জমিতে এখন যতটুকু সোলারে এনার্জি পাওয়া যাচ্ছে, আগামীতে ওই একই জমিতে 3 গুণ সোলার এনার্জি পাওয়া যাবে। সেটিও কিন্তু আমাদের এই জায়গাটির ক্ষেত্রে একটি পজিটিভ জিনিস আগামীতে আসতে যাচ্ছে, যেটা বৈজ্ঞানিক আছে এখন বিষয়টি। উপরন্তু আপনার এটাও মনে রাখতে হবে যে সোলার এখন স্টোর করার ক্যাপাসিটি তৈরি হয়েছে, ব্যাটারি সিস্টেম, স্টোরেজ সিস্টেম তৈরি হয়েছে। সুতরাং দিনের বেলাকে পূর্ণ দমে ব্যবহার করে রাতের অবশিষ্ট সময়গুলোতে স্টোরেজ সিস্টেম ব্যবহার করে এটিকে ব্যবহার করার প্রযুক্তি চলে এসছে এবং ব্যবহার হচ্ছে। এখন কাজ চলছে হলো এই প্যানেলগুলো বা স্টোরেজকে কত লম্বা সময়ের জন্য করা যায়, পূর্ণ রাতের জন্য করা যায় কিনা। সুতরাং সেটি যদি হয় তাহলে এটিকে পূর্ণভাবে এটিকে একটি সক্ষম দক্ষ জায়গায় নিয়ে যাওয়া যাবে। শুধু আপনাদের রেফারেন্সের জন্য বলি যে ভিয়েতনামে তারা কিন্তু সোলারের জন্য পূর্ণভাবে তাদের বিনিয়োগ কাঠামোগুলো পরিবর্তন করছে এবং ব্যাপকভাবে সোলার এনার্জি ভিত্তিক মানে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য যে সোলার দরকার তার জন্য কিন্তু তারা বিনিয়োগে যাচ্ছে, যেটা আমরা পত্রিকা মারফতে আমরা দেখতে পেয়েছি। মেহেদি প্রশ্ন তুলেছিলেন যে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে গ্রিড লাইনের ব্যাপারটি, সেক্ষেত্রে অবশ্যই অভ্যন্তরীণ গ্রিডের সিস্টেমে তো যাওয়া যাবেই, আমরা সেটি মনে করি। এমনকি যদি পার্শ্ববর্তী দেশগুলোর ক্ষেত্রে গ্রিডের সিস্টেমে যাবার দরকার হয়, সেটিও কিন্তু আমাদের মনে হয় যে সুযোগ থাকছে। আপনাদের জানা একটা জিনিস মনে রাখা দরকার, ভারত কিন্তু তার অবস্থানগত জায়গাটিতে একটা ব্যাপক পরিবর্তন এনেছে। ভারত কিন্তু আগামীতে ক্লিন এনার্জিতে, পূর্ণভাবে ক্লিন এনার্জিতে যাবার জন্য নীতি কাঠামোকে সংস্কার করছে এবং সেই অনুযায়ী ইনস্টিটিউশনাল রিভিশন করছে। তার একটা কিন্তু ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে রামপালে যে বিদ্যুৎ প্রকল্প, সেখান থেকেও কিন্তু তারা নীতিগত জায়গা থেকে ধীরে ধীরে সরে আসার একটা ইঙ্গিত দিচ্ছে। সুতরাং সেদিক থেকে ভারত থেকে যদি রিনিউয়েবল এনার্জি আনা যায়, নেপালের ক্ষেত্রে যে অবস্থানটি বললেন, অলরেডি নেপাল এবং বাংলাদেশ এই জায়গাটিতে সিদ্ধান্ত নিয়েছে হাইড্রো পাওয়ার বাংলাদেশে ভারতের মাধ্যমে ট্রান্সফার হবে। সেক্ষেত্রে হয়তো ভারতের অবস্থান জানা দরকার হবে।
সেটি এখানে আমার মনে হয় যে প্রয়োজন হলে সেই সুযোগটিও আমাদের এখানে একটি বাড়তি এনার্জি মিক্স আমরা সবসময় চাইবো যে কোনো একটি সিঙ্গেল সোর্স না, রিনিউয়েবল এনার্জির ভিতরেও যে বিভিন্নমুখী এনার্জি রিসোর্স আছে সেগুলোকেও যাতে ব্যবহার করা যায় সেটিও আমরা ব্যবহার করতে চাইবো। আজিজুর রহমান প্রশ্ন তুলেছেন যে জিডিপি গ্রোথকে ব্যবহার করাটা ঠিক না ইন্ডাস্ট্রি ওয়াইজ ইনভেস্টমেন্টের গ্রোথকে ঠিক। দেখুন ঠিক বেঠিকটি আসলে একজন অর্থনীতির ছাত্রের কাছে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে জিডিপির হিসেব এবং খাত ভিত্তিক যে প্রবৃদ্ধির হিসেব এই দুটি কিন্তু পার্থক্য হওয়ার কথা ছিল না, এই দুটি আসলে একই হওয়ার কথা, কেননা একটা আরেকটা দিয়েই আসলে নির্ধারিত হয়। শুধু এটিকে পার্থক্য করে জিডিপি গ্রোথ এরকম এবং ইন্ডাস্ট্রির গ্রোথ আর এক রকম এটি ভাবার কোনো কারণ নেই। যেটি দরকার সেটি হচ্ছে যৌক্তিকভাবে আগামী দিনের প্রজেকশন করা, আমাদের শিল্প খাত আগামীতে কেমন কাঠামোতে যাবে, আগামীতে আমরা কতটা বিদ্যুৎ খাত ভিত্তিক শিল্পায়নের দিকে যাচ্ছি সেটি এখানে দেখা দরকার, এবং সেই অনুযায়ী আমরা আমাদের জিডিপিতে সেটির রিফ্লেকশন কিভাবে হচ্ছে সেটি দেখা দরকার। আদারওয়াইজ জিডিপি এবং খাত ভিত্তিক এই বাস্তবায়নের ব্যাপারটির মধ্যে পার্থক্য থাকার কথা ছিল না। কিন্তু আমরা এটাও দেখেছি যে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান 2016-কে আবার যখন রিভাইজ করা হয়েছিল 2018-তে, তখন লক্ষ্যমাত্রা 60,000 থেকে বাড়িয়ে এটিকে 72,000-এ উন্নীত করা হয়েছে। সেটিও আমরা ঠিক জানি না যে কি লক্ষ্যের ভিত্তিতে এই বড় পরিমাণ লক্ষ্যমাত্রা উপরের দিকে উল্লম্ফনটা ঠেকানো হয়েছে। তবে আপনি যেটি বলেছেন যে নীতিগত অবস্থানের বাইরে আমরা মনে করি যে সোলার প্যানেল বা রিনিউয়েবল এনার্জিকে যদি বাংলাদেশে আকর্ষণীয় করতে হয় তাহলে অবশ্যই সরকারকে নীতি প্রণোদনার বিষয়টি চিন্তা করতে হবে। বিশ্বের অন্যান্য দেশে কিন্তু বিভিন্ন ধরনের নীতি সাপোর্ট দেওয়া হচ্ছে, সুতরাং শুরুর দিকে বেসরকারি উদ্যোক্তাদেরকে যদি আগ্রহী করতে চাই ব্যাপকভাবে তাহলে হয়তো সরকারের যে নীতি প্রণোদনা কাঠামো সেই জায়গাটিতে আমরা মনে করি যে রিনিউয়েবল এনার্জি ভিত্তিক প্রকল্প বাস্তবায়নের জন্য অন্যান্য বিভিন্ন দেশে যে রয়েছে তার অভিজ্ঞতা নিয়ে এখানে প্রণোদনা কাঠামোর বিষয়টি আমরা চিন্তা করতে পারি। সবশেষে ফরহাদ যেটি বলেছেন সেটি হলো যে ভারতের সঙ্গে জল বিদ্যুতের চুক্তি করা এবং গ্যাস অনুসন্ধানের বিষয় আমরা মনে করি যে ভারতের সঙ্গে অবশ্যই রিনিউয়েবল এনার্জি ভিত্তিক যে আমদানি বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে যে যদি চুক্তি করা যায় সেটি অবশ্যই ভালো এবং আগামীতে আমরা সেটি প্রত্যাশা করব। গ্যাস অনুসন্ধানের বিষয়ে আপনি যদি সিপিডির আগের যে রিপোর্টটি নভেম্বর 2019-এ আমরা যে রিপোর্টটি করেছিলাম সেখানে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন উঠে এসেছিল যে সরকার আসলে কতটা সদুদ্দেশ্য নিয়ে এলএনজি এবং গ্যাস এক্সপ্লোরেশন এবং সিসমিক সার্ভের কাজগুলো করছেন। এগুলো 2014 সালেই কিন্তু সিসমিক সার্ভে শেষ হওয়ার কথা ছিল, যার ভিত্তিতে তখনই গ্যাসের পূর্ণ চিত্র পাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে অজানা কারণে সেই দিকে কিন্তু সরকার যাননি। ফলে এখন পর্যন্ত এটা দীর্ঘসূত্রিতা হয়ে এলএনজির দিকে যাবার জন্য এক ধরনের প্রেসার তৈরি হয়েছে ব্যবসায়ীদের দিক থেকে, যেটিও আমরা মনে করি যে এটিও খুব যৌক্তিক নয়। আগামীতে সেদিক থেকে বিদ্যুৎ উৎপাদনে আমরা মনে করি যে এলএনজির জায়গাগুলোতে কয়লার গুলোতে এবং অন্যান্য জায়গাগুলোতে ধীরে ধীরে রিনিউয়েবল এনার্জি আস্তে আস্তে জায়গা করে নিতে পারবে। ধন্যবাদ। জি, আমার নাম ইয়ামিন, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি। হ্যালো। জি জি বলেন। জি জি, আমার একটা প্রশ্ন, সেটা মোয়াজ্জেম স্যারের কাছে। সেটা হচ্ছে উনি বলছেন যে শুধু কয়লা না, গ্যাসে যাওয়ার যে প্রকল্পগুলো আছে সেগুলোতেও হচ্ছে রিনিউয়েবল রিপ্লেস করা। তো আমার এখানে বাংলাদেশের এখন পর্যন্ত সম্ভাবনাময় জায়গা রিনিউয়েবল আছে সোলার, সেখানে লিমিটেশন হচ্ছে যে অ্যাভেলেবল লাইন আমাদের নেই। তো মোয়াজ্জেম স্যারকে বলবেন যে আসলে সোলারের মানে যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা ল্যান্ডের যে লিমিটেশনটা সেটা কিভাবে ওভারকাম করতে পারি। আর আরেকটা যেটা হচ্ছে 2050 সালে সরকারের যেই ম্যান্ডেটের কথা বলছে যে 100% রিনিউয়েবলে যাওয়ার, তখন এই 100% রিনিউয়েবল দিয়ে আমাদের হ্যাপি ইন্ডাস্ট্রি গুলা কি মানে সোলার দিয়ে কি আমাদের হ্যাপি ইন্ডাস্ট্রি গুলা চালানো সম্ভব হবে? এই বিষয়গুলো একটু যদি উনি অ্যাড্রেস করেন। আচ্ছা, আর আছে আর কেউ বলবেন? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি কি ইয়ামিনের প্রশ্নটা আর কেউ? হ্যাঁ, আর যদি না থাকে তাহলে বলেন, তারপরে আমরা ওই আরেকটু পরের পর্যায়ে যাব। বলেন। ঠিক আছে, আমি ইয়ামিনকে ধন্যবাদ জানাচ্ছি।
বিজনেস স্ট্যান্ডার্ডের ইয়ামিন প্রশ্নটি করেছেন। সেই জায়গাটিতে আপনাকে আগেই যে আমি উত্তরটি দিয়েছি যে এটা ঠিক যে সোলারের মতো প্ল্যান্টের জন্য জমি বেশি দরকার হয়, সেটি আমরাও জানি। এমনকি উইন্ড মিল যেগুলো আছে সেই জায়গাগুলোতেও যথেষ্ট মাত্রায় জমির প্রয়োজন হয় এবং প্ল্যান্ট ফ্যাক্টরও আসলে লো, এফিসিয়েন্সি লেভেলও আসলে এখনো কম। কিন্তু একই সাথে আমি এটাও বলেছি যে আগের যে এক ধরনের মিথ ছিল, আমি বলবো মিথ, যে সোলার এনার্জি গুলো প্রথমত গ্রিড সিস্টেমে যাওয়া যাবে না, এগুলোর আসলে মূল্য অনেক বেশি পড়বে, সেই জায়গা থেকে এখন সোলার এনার্জি চিপেস্ট একটি সোর্স হিসেবে আবির্ভূত হয়েছে। উপরন্তু জমির ক্ষেত্রে যেটা বলেছি যে জমিতে আজকে আপনি যতটুকু বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে, এই জমিতে আগামী 20 বছর পরে 3 গুণ বেশি পরিমাণ, একই জমি থেকে 3 গুণ বেশি পরিমাণ আসলে সোলারের বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা তৈরি হবে, কেননা ইফিসিয়েন্সি বাড়ছে, প্রতিনিয়ত ইফিসিয়েন্সি বাড়ছে। এটা হলো এক। আর একটি বলছিলেন যে ভারী শিল্প কারখানা সোলার এনার্জিতে চলবে কিনা। আমরা কিন্তু অন্যান্য বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু ভারী শিল্প কারখানার ক্ষেত্রে সোলার এনার্জির ব্যবহার দেখছি। সবচেয়ে বড় শর্তটি হলো এখানে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সেটি কিন্তু এখানে বড় শর্ত, এবং কোয়ালিটি বিদ্যুৎ সরবরাহ। সেই জায়গাটির ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি বা সোলার এনার্জির ক্ষেত্রে সীমাবদ্ধতাটা থাকে হচ্ছে হলো দিনের বেলা আলো থাকা, রাতের বেলা আলো না থাকা। সেই জায়গাটিও কিন্তু এখন প্রায় পূর্ণভাবে বেরিয়ে আসা যাচ্ছে, যেহেতু এখন স্টোরেজ সিস্টেম দাঁড়িয়ে গেছে, ব্যাটারি সিস্টেম হয়ে গেছে, যেগুলোতে লং টার্ম বিদ্যুৎ সংরক্ষণ করা যায়। সুতরাং দিনের বেলা অব্যাহতভাবে ব্যবহার করে এবং স্টোরেজ সিস্টেম ব্যবহার করে শিল্প কারখানার জন্য কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। সুতরাং আগামীতে ধীরে ধীরে এই জায়গাগুলোতে যখন আরো ইমপ্রুভমেন্ট আসবে, আমরা মনে করি যে এখন যে সমস্ত জায়গাগুলোতে আমাদের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেই দ্বিধাদ্বন্দ্বগুলো উত্তর আমরা আগামীতে আরো ভালোভাবে পেয়ে যাব। আর যেহেতু আমরা শুরু করছি, এক্ষুনি যেহেতু আমরা 2041 বা 2050 যেতে আরো 20 থেকে 30 বছর দূরে রয়েছে, সুতরাং আমরা ভবিষ্যতে এমন ধরনের একটি কাঠামোতে পেয়ে যাব আশা করি বৈশ্বিক পর্যায়ে, যেটা আমাদের এখনকার যে সমস্ত প্রশ্নের উত্তরের সদুত্তর দিতে অসুবিধা হচ্ছে বা আনসার্টিনিটি যাচ্ছে, এই প্রশ্নের সদুত্তরগুলো আগামীতে খুব অল্প সময়ের ভিতরে আসবে বলে আমরা মনে করি। ধন্যবাদ। আমি যাব মুস্তাফিজ ভাইয়ের কাছে। আমি দুটো জিনিস আগের প্রশ্নোত্তর পর্বে যখন দুটো প্রশ্ন ছিল, আমি একটু যোগ করতে চাই দুটো বিষয়। সেটি হচ্ছে যে একজন বলেছিলেন, ইকবাল সম্ভবত, যে কয়লার জন্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, সেটা থেকে সরে আসলে এগুলোর কি এখন ডিসইনভেস্টমেন্ট হবে কিনা, কিংবা এটাকে অপচয় হবে কিনা। আমি বিষয়টা একটু অন্য পার্সপেক্টিভ থেকে দেখি। মুয়াজ্জেম উত্তর দিয়েছে, কিন্তু তার বাইরেও যেটা পার্সপেক্টিভ অন্য একটা, সেটা হচ্ছে যে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যে পরিবেশ বান্ধবের কথা। দেখেন, যখন আমরা পরিবেশের কথা বলি এবং টেকসই উন্নয়নের কথা বলি, তখন এটা কিন্তু একটা জেনারেশনের কথা আমরা চিন্তা করি না, একটা প্রজন্ম না, এটা প্রজন্ম থেকে প্রজন্ম। এবং আজকের যদি কোনো দূষণযুক্ত বিনিয়োগ হয়, সেটা শুধুমাত্র আমরা এই জেনারেশন না, আমাদের পরবর্তী বহু জেনারেশনে কিন্তু সেটার ভুক্তভোগী হতে থাকবে। সুতরাং এখন আমার বিনিয়োগ হয়ে গেছে এবং আমি কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি, এটা থেকে সরে আসলে অপচয় হবে, ওই চিন্তাটা না করে যদি আমরা আমাদের যে ভবিষ্যতের যে এটার যে একটা ইন্ট্রিনসিক ভ্যালু, অর্থাৎ এটার যে অন্তর্নিহিত যে কস্ট আছে, সেই অন্তর্নিহিত যে মূল্যটা আছে, সেই মূল্যটার কথা চিন্তা করতে হবে আমাদেরকে। কারণ সেটা আমাদের জীবনের উপরে, স্বাস্থ্যের উপরে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের উপরেও কিন্তু যে প্রভাবটা হবে, সেইটার মূল্য আজকের এই বিনিয়োগের মূল্যর চাইতে অনেক অনেক বেশি গুণ হবে, এবং সেটা বহুদিন পর্যন্ত চলতে থাকবে। সেই চিন্তা থেকেই কিন্তু এইটা আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে। এবং আজকে আমরা এই যে কোভিড এর সময় যখন আলোচনা করছি, যে কোভিড থেকে যখন আমরা ফেরত আসবো, কোভিড এর অভিঘাত থেকে আমরা যখন যে মুক্তি পাওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা নেওয়া হচ্ছে সারা পৃথিবীতে, যে সমস্ত কর্মপন্থা, সেখানে একটি কথা কিন্তু বলা হচ্ছে, সেটি হচ্ছে যে বিল্ড ব্যাক বেটার। অর্থাৎ এখন যে বর্তমানে কোভিড পূর্ববর্তী সময়ে সারা পৃথিবী উন্নতির দিকে যাচ্ছিল, কোভিড পূর্ববর্তী সময়ে যে উন্নয়ন মডেল, সেই উন্নয়ন মডেলে কিন্তু আমরা অনেকগুলি বিষয়
আমরা ইগনোর করেছি, উপেক্ষা করেছি। তার মধ্যে এই পরিবেশকে টেকসই করে উন্নয়ন, সেটাকে কিন্তু আমরা অবজ্ঞা করেছি। সেটা শুধুমাত্র আমরা না, পৃথিবীর উন্নত দেশগুলো সেখানে বেশি। এবং এখন বলা হচ্ছে যে যখন আমরা বিল্ড ব্যাক বেটার, পোস্ট কোভিড পিরিয়ডে আমরা যখন আবার উন্নয়ন শুরু করব, তখন আমরা আগের উন্নয়ন মডেলের চাইতে আরো ভালো করব। তখন যেটা এই যে আমাদের যে পরিবেশের অবক্ষয় যেগুলো হয়, যেগুলো কর্মকাণ্ডে হয় সেগুলো, এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত যাতে মোকাবেলা করা যায়, সেই জন্য আমরা এমন একটা জ্বালানি মিশ্রণ আমরা তৈরি করব যেটা কিনা পরিবেশকে নষ্ট করবে না, ধ্বংস করবে না, মানুষের জীবনের স্বাস্থ্যের উপরেও ঝুঁকি পড়বে না। এটাই কিন্তু বলা হচ্ছে। এবং সেই প্রেক্ষিতে পৃথিবীর বহু দেশেই বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু বিনিয়োগ করা হচ্ছে। ইউরোপিয়ান উন্নত দেশগুলোর কথা বাদই দিলাম, এমনকি আমাদের এশিয়ার দেশগুলোতেও, দক্ষিণ কোরিয়া, চীন, তারা কিন্তু বিরাট ধরনের প্যাকেজ নিয়েছে যে গ্রিন এনার্জি, এবং কোরিয়ার তো সেটার নামই হচ্ছে গ্রিন নিউ ডিল। অর্থাৎ তারা কিন্তু এই যে জলবায়ু পরিবর্তনের অভিঘাতটাকে মোকাবেলা করার জন্য এই গ্রিন নিউ ডিল একটা প্ল্যান করেছে। সেটার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার একদিকে হবে, অন্যদিকে এটার নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশ বান্ধব জ্বালানির কথা বলা হচ্ছে। এবং আরেকটা বিশ্বের যে লক্ষ্যমাত্রা, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে প্যারিস এগ্রিমেন্টে যে বিশ্বের উষ্ণায়নের মাত্রাটা, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর মাত্রাটা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমিত রাখা, সেইটার প্রেক্ষিতেও সেই লক্ষ্যমাত্রাটাও যাতে অর্জিত হয় সেটার দিকেও। এবং কোভিড এটাকে নতুন একটা রিয়েলাইজেশন, নতুন চেতনার একটা সৃষ্টি করেছে। এখন বাংলাদেশ যদিও কার্বন এমিশনের মাত্রা বাংলাদেশের খুব কম, এবং বিশ্বের শেয়ার অনুযায়ী এটা 2 থেকে 3%, 0.2 থেকে 3%, অর্থাৎ 1%-এরও কম বাংলাদেশের শেয়ার কার্বন এমিশনে। কিন্তু আমরা যদি এইরকম ভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে থাকি যেগুলি কিনা দূষণ সৃষ্টি করে, তাহলে কিন্তু আমাদের দূষণের মাত্রা, কার্বন এমিশনের মাত্রা বাড়তে থাকবে। সেটা আমাদের উন্নয়নের জন্য ভালো না, এবং আমাদের যে টেকসই উন্নয়নের কথা বলছি সেটার জন্য কিন্তু উপযোগী না। সেজন্য আমার কয়লাতে কি আমার বিনিয়োগ হয়ে গেল, সেই বিনিয়োগ নষ্ট হলো বা অপচয় হলো, সেই চিন্তাটা না করে আমাকে দীর্ঘমেয়াদী একটা চিন্তা করতে হবে। এবং দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল, সেটিও মুয়াজ্জেম উত্তর দিয়েছেন, যে এই যে প্রক্ষেপণের ক্ষেত্রে কি বিদ্যুৎ চাহিদার প্রক্ষেপণের ক্ষেত্রে জিডিপি না কনজাম্পশন। দেখেন, কনজাম্পশন অর্থাৎ বিভিন্ন খাত, যখন শিল্প খাত, ম্যানুফ্যাকচারিং খাত, ইন্ডাস্ট্রি খাত, কিংবা ফার্টিলাইজার খাত, কিংবা হাউসহোল্ড খাত, এই সমস্ত খাতে যখন আমার ব্যবহার কি হচ্ছে সেটার ভিত্তিতে কিন্তু জিডিপি হয়ে থাকে। শিল্প জিডিপিতে অবদান রাখে। তারপরে হাউসহোল্ডের বিভিন্ন এক্সপেন্ডিচার প্যাটার্ন কিংবা উৎপাদন করার ফলে সেগুলো জিডিপিতে অবদান রাখে। সুতরাং এটা তো দুটো আলাদা জিনিস না। জিডিপি কিসের মাধ্যমে আসে? বিভিন্ন খাতের উৎপাদনের প্রেক্ষিতে আসে, বিভিন্ন খাতে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে আসে। সুতরাং এই দুটোকে আলাদা করে দেখার কোনো বিষয় না। এটা আপনার একই হিসাব করলে এটা একই হওয়ার কথা। তো এখানে কোনো ধরনের কনফিউশনের সুযোগ নাই, সেটি আমি যোগ করতে চাই। আর এখন আমার মনে হয় আর প্রশ্ন নাই, তবে মুস্তাফিজ ভাই কিছু যোগ করবেন আমাদের সাথে, তারপরে আমরা। ধন্যবাদ নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা। আসলে খুব সুন্দর একটি আমরা আলোচনা শুনলাম, উপস্থাপনা খুব সুন্দর, এবং আমাদের সাংবাদিক বন্ধুরাও যে প্রশ্নগুলি করেছেন, আমার মনে হয় যে এই আলোচনাটা যেহেতু খুবই সরলকৃত আলোচনা না, এটা জটিল আলোচনা। এখানে বিজ্ঞান আছে, এখানে পরিবেশ আছে, এখানে অর্থনীতি আছে, এখানে সরকারের রাজস্ব নীতির ব্যাপার আছে, এখানে প্রণোদনার ব্যাপার আছে। সুতরাং প্রশ্নগুলির মধ্য দিয়ে এই জটিল ইস্যুটার অন্যান্য যেসব বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে সেগুলো কিন্তু উঠে এসেছে। যেটা ডক্টর মুয়াজ্জেম প্রথমে বলেছিলেন
যে আমরা আজকে এই মিডিয়া ব্রিফিংটি করলাম এজন্য যে আমরা মনে করি যে একটা বেশ গুরুত্বপূর্ণ বাঁকে আমরা এখন উপস্থিত। বড় ধরনের নীতিগত পরিবর্তনের কথা সরকার বলেছেন এবং চিন্তক প্রতিষ্ঠান হিসাবে সিপিডিও এটার সাথে সহমত। এবং আপনারা জানেন কিছুদিন আগেও আমরা একটা ইভেন্ট করেছিলাম, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন সেখানে, এবং আপনারাও বিভিন্ন সময় লেখালেখি করেছেন। সুতরাং এরকম একটা প্রেক্ষিতে যখন নাকি নীতি পরিবর্তন কথা বলা হয়, তখন আমরা গবেষক হিসাবে, আপনারাও সাংবাদিক হিসাবে, আমরা নন স্টেট অ্যাক্টর আমরা সবাই, সেই হিসাবেও আমরা আমাদের কাছে ভালো লাগে যে আমাদের বিভিন্ন ধরনের যে গবেষণা, যুক্তি, তর্ক, উপস্থাপনা এগুলো যে নীতি পরিবর্তনে সহায়ক হচ্ছে সেটা দেখে ভালো লাগে। দ্বিতীয় যেটা সেটা হলো যে তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা তাহলে কি আরো পরামর্শ বাড়তি দিতে পারি, সেজন্যই কিন্তু আজকের এই আলোচনা। এবং ডক্টর মোয়াজ্জেম বিশদভাবে তিনি বলেছেন যে নীতি পরিবর্তনের কথাটা এটা তো মোস্ট ওয়েলকাম, কিন্তু সামনের দিকে আমরা কিভাবে যাব, যদি আমরা নবায়নযোগ্য যে আমরা স্ট্র্যাটেজি ঠিক করছি জ্বালানির জন্য, তাহলে সেখানে আমাদের পদক্ষেপগুলো কি হতে পারে। আমি জাস্ট 2-3টা প্রশ্ন করব। একটা যেটা সেটা হলো যে এই যে এখন নতুন যে পরিকল্পনা, এটা কিন্তু একটা, যেটা ডক্টর ফাহমিদা রাইটলি বলেছেন, এটা হলো একটা মধ্য থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা 2041-এর কথা বলছি, 2051-এর কথা বলছি, যখন 100% নবায়নযোগ্য করার আমরাই আমাদের জাতীয় আকাঙ্ক্ষা প্রকাশ করেছি। এখন সেখানে যদি যেতে হয় তাহলে কিন্তু আমাদের যে বিনিয়োগগুলি, এগুলো যেহেতু দীর্ঘমেয়াদী বিনিয়োগ, পরিকল্পনাও দীর্ঘমেয়াদী হতে হবে, সেজন্য আমাদের আজকেই চিন্তা করতে হবে যে আমি সে পথটাতে আমার যাওয়ার যে কৌশল, সে কৌশলটা কি হবে। সেখানে কিন্তু বিভিন্ন যে প্রস্তাব আমরা দিয়েছি। আমি ভারতের স্ট্র্যাটেজি লক্ষ্য করছিলাম, সেখানে দেখলাম যে সোলার এনার্জি এখন তাদের প্রায় 35%-এর মতো ইনস্টল ক্যাপাসিটি এবং 1/3-এর উপরে, এবং উৎপাদন যেটা হচ্ছে সেটা 1/5-এর মতো। এটা কিন্তু বেশ কয়েক বছর আগেও সেটা ছিল না। একটা বড় যেটা দেখা যাচ্ছে, যেটা ডক্টর মোয়াজ্জেম বলেছেন, যে সোলার প্যানেলের মূল্য আমি দেখলাম যে 70-এর দশক থেকে প্রায় 100 ভাগের 1 ভাগে নেমে এসেছে, আর 90-এর দশক থেকে 50 ভাগের 1 ভাগে নেমে এসেছে। এটা ক্রমান্বয়ে আরো যত স্কেল বাড়বে তত এটার পার ইউনিট কস্ট কমবে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং দ্বিতীয় হলো যে এখানে রুফটপ থেকে শুরু করে নানান কথা বলেছে ডক্টর মোয়াজ্জেম, বলেছেন যে যেসব জায়গাগুলোতে কয়লা হওয়ার পরিকল্পনা ছিল সেসব জায়গাগুলোতেও আমরা এটা চিন্তা করতে পারি। তো অবভিয়াসলি এখানে টেকনিক্যাল অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, কিন্তু অনেক দেশই এই যে যেটা ডক্টর ফাহমিদা বলেছেন যে করোনার প্রেক্ষিতে বিল্ড ব্যাক বেটার, এবং আরেকটা যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট যে ইস্যুটা ডক্টর ফাহমিদা বলেছেন যে পরিবেশ বান্ধব উন্নয়ন, এটাকে আমরা কিভাবে কস্টিং করব। তো অবশ্যই সেটার একটা কিন্তু কস্ট আছে, এবং সেটা যখন আমরা ইকুয়েশনের মধ্যে আমরা যখন নিয়ে আসি সমীকরণে, তখন কিন্তু এই যে আজকে যে আমরা প্রাইসের কথা বলতেছি, কস্টের কথা বলছি, এগুলো কিন্তু হিসাবটা অনেক চেঞ্জ হয়ে যায়। সুতরাং পরিবেশ বান্ধব উন্নয়ন পরবর্তী প্রজন্মের জন্য এটাও আমাদের মাথায় রাখতে হবে। আমার মনে হয় যে সরকারের পলিসি, আমরা ইন্ডিয়াতে দেখেছি যে কিভাবে ফিসকাল ইনসেন্টিভ দিয়ে এই নবায়নযোগ্য এই যে তাদের যে একটা বিপ্লব হয়ে গেছে, সেটার জন্য যে প্রণোদনা, সে প্রণোদনাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো সরকারের পলিসি, সেটা কোন জায়গায় আমি প্রণোদনা দেব, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু হাজার হাজার কোটি টাকা দিচ্ছি, ভর্তুকি দিচ্ছি, এখন আমি তাহলে সে সহায়তাটা কোন জায়গায় দেব, এটা হলো ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা সেটা হলো যে আমরা আজকে যে বিনিয়োগটা করছি, এই বিনিয়োগটা কিন্তু একবার করে ফেললে এটা যদি আমার ফার্স্ট বেস্ট তো না হয়, তো সেকেন্ড বেস্ট হয় বা থার্ড বেস্ট হয়, আমি কিন্তু এটা একবারে স্টাক আপ হয়ে যাব, এই সাঙ্ক কস্ট। সুতরাং আমাদের কিন্তু পরিকল্পনাটা এখনই নিতে হবে যাতে করে এই সাঙ্ক কস্ট এটা আমরা কমাতে পারি। যে আমরা একবার কিন্তু নিয়ে ফেললে তখন কিন্তু আমরা ওইটাতে হোস্টেজ হয়ে যাই। সুতরাং এই হোস্টেজ অবস্থা থেকে যাতে আমরা না পড়তে হয়, সেটাই কিন্তু আজকের এই আলোচনাটা আমরা সূত্রপাত করলাম। এই জন্যই যে যেসব অলরেডি পরিকল্পনা করা হয়েছে কয়লা ভিত্তিক, সেগুলো
অনেক ইনভেস্টমেন্ট হয়ে গেছে, যেগুলো বাস্তবায়ন হয়ে গেছে, প্রায় বাস্তবায়নাধীন, সেখানে কিন্তু আমরা আর এখন এই মুহূর্তে বেশি কিছু করতে পারবো না। কিন্তু আগামীর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু আমরা এখন চিন্তা করে আমাদের যে অপটিমাম যে সিদ্ধান্ত, সেটা কিন্তু আমরা নিতে পারি। সেই জায়গাতেই কিন্তু আমরা আজকে এই ক্রান্তি লগ্নেই আমি মনে করি সেখানে আমরা এটা করলাম। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন একজন, যে আমাদের যে বে অফ বেঙ্গল, সেখানে আমরা জানি মিয়ানমার কিন্তু অলরেডি ব্লকগুলোকে বিভিন্ন ভাবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইত্যাদি এক্সপ্লোরেশন করেছে। আমরা কিন্তু সেটা কিন্তু এখনো ভালোভাবে করতে পারিনি। সো সেইটাও আমাদের মাথায় রাখতে হবে, কারণ একেবারে আমদানিকৃত এলএনজি যে পরিকল্পনা, সেটা থেকে আমরা যদি গ্যাস ভিত্তিক আমাদের নিজস্ব যে এক্সপ্লোরেশন, সেটাও আমাদের যেতে হবে। একেবারে নবায়নযোগ্য যেগুলো, সেটাতে আমাদের দীর্ঘমেয়াদী এটা একটা টার্গেট হতে পারে, কিন্তু মধ্যবর্তী আমাদের কিন্তু এগুলোর মধ্য দিয়ে যেতে হবে, সেখানে এক্সপ্লোরেশনের প্রশ্নটা আসে। আমার মনে হয় যে আমাদের এখন চিন্তা করা উচিত যে বাংলাদেশের, যেটা আমি সবসময় বলি, যে বাংলাদেশের যে এরিয়া, এটা আর 144,000 বর্গ কিলোমিটার না ধরে আমাদেরকে এখন ধরা উচিত 260,000 বর্গ কিলোমিটার। আমাদের বে অফ বেঙ্গলে আমরা যে 1,14,000 কিলোমিটার আমরা পেয়েছি, আমরা সেটাকেও আমাদের বাংলাদেশের টেরিটরির মধ্যে ধরে কিভাবে আমরা সেটাকে কাজে লাগিয়ে আমাদের অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যেতে পারি। সুতরাং সেখানেই এক্সপ্লোরেশনের প্রশ্নটা খুবই জোরে সোরে চলে আসে। লাস্ট যেটা আমি বলবো সেটা হলো যে এখন যেহেতু সরকার নীতি পরিবর্তন করেছেন, এবং আমরা জানি যে ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের কাছ থেকে প্রত্যাশাও থাকবে, সেটার প্রেক্ষিতে আমি বলবো যে এখন আমাদের টার্গেটগুলো আবার পুনর্বিবেচনা সময় এসেছে, যেটা সরকার এখন কাজ করছেন। এবং নবায়নযোগ্য যে জ্বালানি, সেখানে আমাদের নীতি সমর্থনের যে বিষয়গুলো, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানেই পাওয়ারফুল বিভিন্ন ধরনের লবির প্রশ্নটা কিন্তু চলে আসে। এখানেই হলো পলিটিক্যাল ইকোনমি। এই পলিটিক্যাল ইকোনমিটা আগে কিন্তু ঠিক করতে হবে। সেটা যদি ঠিক করা যায়, তাহলে কিন্তু আমাদের স্ট্র্যাটেজি নিতে এটা সহজ হবে। আর ইকোনমিক্স যেটা, এই ইকোনমিক্সটাকেও আমাদের পরিবেশ থেকে শুরু করে আমাদের মধ্যমেয়াদী যেসব এগুলোর জন্য আমাদের লাভ কি ক্ষতি হবে, সেটাকে বিবেচনা নিয়ে তখন অর্থনীতির ইস্যুগুলো অবশ্যই আসবে। এটা একটা গ্রাজুয়াল প্রসেস। একদিনে আমরা এলএনজি থেকে চলেও আসতে পারবো না, একদিনে আমরা কয়লা থেকে বেরও হতে পারবো না, কিন্তু আমাদের মধ্যমেয়াদী পরিকল্পনা যদি আমরা ঠিকভাবে যদি করি, তাহলে কিন্তু নবায়নযোগ্য যে জ্বালানি, সেটার উপরে নির্ভরশীলতাটা আমরা আরো বাড়িয়ে ক্রমান্বয়ে আমাদের 2040 এবং 2050-এ আমরা যেতে পারবো। আরেকটা লাস্ট পয়েন্ট যেটা, সেটা হলো যে আমি মনে করি যে আমাদের এই যে সাব রিজিয়ন, এই সাব রিজিয়নাল গ্রিড, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের আমাদের একটা সহায়ক শক্তি হতে পারে। সেখানে ভারত আছে, নেপাল আছে, ভুটান তো আছেই, এবং এই সাব রিজিয়নাল পাওয়ার গ্রিড যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এটা কিন্তু উইন 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 হতে পারে। সেটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। পারস্পরিক নির্ভরশীলতার যুগ হলো এখনকার যুগ, এবং সেখানে আমাদের এটাকে আমরা যদি উইন উইন করতে পারি, তাহলে কিন্তু সেটাও আমাদের জন্য সাশ্রয়ীভাবে নবায়নযোগ্য একটা রূপান্তরের দিকে আমরা যেতে পারি। সো আমি এই কয়েকটা পয়েন্ট বললাম, আমাদের সাথে আপনারা ছিলেন এবং আপনারা আমাদের যে অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছেন, সেজন্য আবার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যেসব প্রশ্ন করে আপনারা আমাদেরকেও আমাদের চিন্তাগুলোকে সমৃদ্ধ করলেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা এখন সর্বশেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনাদের অনেক প্রশ্ন আমরা শুনলাম এবং উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা যথাযথভাবে দিতে পেরেছি। আমি সেন্টার ফর পলিসি ডায়ালগের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং এ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমাদের সাথে আরো যারা ছিলেন, আমার অফিসের অভ্র, সারওয়ার এবং আমার ডায়ালগ এবং কমিউনিকেশনের ডিভিশনের, তারা আমাদেরকে এই কারিগরি সহায়তা দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি।
এবং সর্বোপরি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমকে তার একটি সুন্দর উপস্থাপনার জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। সিপিডি সবাই যদি একটু থাকেন, স্যার যদি একটু থাকেন।